ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু উপর উঠবে, এবং দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। অ্যান্ড ওকে, দেখি ক্যামেরা ক্লিন করছো? বাস আর একটু যাবে। ওকে, সো ভাইয়েরা, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। অ্যান্ড আমরা আজকে আলোচনা করব মাসে বেশি আমাদের যে গল্পটা রয়েছে সেটা নিয়ে। তো আমরা গল্পটা হচ্ছে শুরু করব। ঠিক আছে, তো আমরা শুরু করি আমাদের গল্প পড়ার আগে আমরা ছোট্ট করে একটু লেখক পরিচিতি সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়া দিতে চাই। এটা লেখক হচ্ছে কে? মানিক বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো যে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে ফাইন। তো চলো আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। তো যেগুলো আমি বলবো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো একটু মনে রাখবা। সো ফার্স্ট অফ অল, তিনি জন্মগ্রহণ করেন 1908 সালের 19 মে, এবং তার জন্মস্থান হচ্ছে বিহারের সাঁওতাল পরগনার দুমকায় তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। আচ্ছা, তো তার পিতৃপ্রদত্ত নাম কি? এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। অর্থাৎ তার বাবা তার যে নাম দিয়েছেন সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে তার বাবা তার নাম দিয়েছেন কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আর তার ডাক নামটা মূলত হচ্ছে কি? মানিক। এখানে পিতার নাম দেওয়া আছে, মাতার নাম দেওয়া আছে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ না। তো আমরা এখন যেই জায়গাটাতে আলোচনা করব সেটা হচ্ছে লেখকের উল্লেখযোগ্য সাহিত্য। লেখকের উল্লেখযোগ্য সাহিত্যের ভিতরে রয়েছে, উপন্যাসের ভিতরে রয়েছে জননী, রয়েছে দিবারাত্রির কাব্য। এখানে একটা জিনিস মনে রাখবা, এটা পরীক্ষাতে অনেক বেশি কমন আসে। কজ দিবারাত্রির কাব্য নামের সাথে কাব্য থাকলো এটা কিন্তু উপন্যাস। দিবারাত্রির কাব্য নামের সাথে কাব্য থাকলো এটা কি? উপন্যাস। আচ্ছা, এরপর হচ্ছে কি? পদ্মা নদীর মাঝি। এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এরপর হচ্ছে চিহ্ন। এগুলো হচ্ছে লেখকের অতি গুরুত্বপূর্ণ যে উল্লেখযোগ্য যে উপন্যাস রয়েছে সেইগুলো। হ্যাঁ, আর গল্পের ভিতরে রয়েছে কি? প্রাগৈতিহাসিক, রয়েছে সরীসৃপ, রয়েছে সমুদ্রের স্বাদ, এরপর হচ্ছে কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানো নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। এগুলো হচ্ছে লেখকের উল্লেখযোগ্য গল্প। তো এই গল্পগুলো তোমাদেরকে, এই উপন্যাস আর গল্পগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এখানে আরো অনেক ডিটেলস আছে, এগুলো আমাদের জানার দরকার নাই। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গল্পে। তো গল্পে যাওয়ার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে এই মাসি পিসি গল্পটা এটা প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে এটা পূর্বাশা পত্রিকাতে প্রথম কি হয়? প্রকাশিত হয়। কোন পত্রিকাতে বলো? পূর্বাশা পত্রিকাতে মাসি পিসি সর্বপ্রথম কি হয়? প্রকাশিত হয়। ওকে, আচ্ছা, তো এইটা একটু মনে রাখবা। এইবার চলে যাচ্ছি আমরা আমাদের মূল যেই গদ্য পাঠে মূল গল্পটা আমরা এখান থেকে পাঠ করা শুরু করব, এবং আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝাই দিব। এন্ড তোমরা দেখবা যে এখানে অনেক কিছু দেখবা যে লেখাগুলো হলুদ কালার করে দেওয়া আছে। হলুদ কালার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে ব্যাখ্যা। তো অর্থাৎ যেটা বুঝতে প্রবলেম হবে আমি সেটার ব্যাখ্যাও লিখে দিয়েছি। হোপফুলি বুঝতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আমরা কি আলোচনাটা স্টার্ট করব? ওকে, আমরা কি আলোচনাটা স্টার্ট করব? ভাই টায়ার্ড মনে হচ্ছে। টায়ার্ড তো মনে হবেই, রোজা রাখছি, রোজাদার। হ্যাঁ, সারাদিন রোজা রেখা এরপর তোমাদের ক্লাস নিতেছি, একটু টায়ার্ড তো হবই, বুঝো নাই? এটা তো স্বাভাবিক না? ওকে চলো, আমরা, সমস্যা নাই। আমি টায়ার্ড হলেও এখন পড়াইতে এখন যখন পড়াবো তখন ভিতরে একটা জোশ চলে আসবে। হ্যাঁ, তখন আর এই ক্লান্তিটা থাকবে না। চলো আমরা শুরু করি। তোমরা দয়া করে একটু আজে বাজে কমেন্ট করিও না, তাহলে টাইম লস হয়। হ্যাঁ, কারণ তোমাদের কমেন্টগুলো আমি দেখি, তো একটু ধরো বাইরের কমেন্ট করলে আমার ওইটার দিকে যখন মনোযোগ যায় তখন টাইম লস হবে।
চলো শুরু করি। তার আগে তোমাদেরকে আমি একটু ধারণা দিই এই গল্পটা সম্পর্কে। তো গল্পটার আমাদের যে 3জন মহিলা ক্যারেক্টার রয়েছে তার ভিতরে একজন রয়েছে মাসি, আরেকজন রয়েছে পিসি। এই মাসি এবং পিসি তাদের একজনের বোনের মেয়ে, আরেকজনের ভাইয়ের মেয়ে, তার নাম হচ্ছে আল্লাদি। ওকে, এই আল্লাদিকে নিয়েই মূলত মাসি পিসি গল্পটা। তো এই গল্পের মূল বিষয়বস্তু আমি যদি বলি, এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের, দুজন বিধবা নারী বেঁচে থাকার যে সংগ্রাম সেটা এখানে তুলে ধরা হয়েছে। আবার বলছি, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতিকূল পরিস্থিতি, বেঁচে থাকার প্রতিকূল পরিস্থিতিকে সেখানে বর্ণনা করা হয়েছে। ওকে, তো আমরা এই আল্লাদিকে দেখতে পাই, আল্লাদিন তাকে বিয়ে দেওয়া হয়েছে যোগুর কাছে। তো এই যোগু সে আবার সবসময় সে একটা জিনিসের তীব্র আসক্তি ছিল তার, এবং সে মোটেই ভালো মানুষ ছিল না, লোভী ছিল, এবং সে বোতলে আসক্ত ছিল। কিসে আসক্ত? বোতল। ওকে, বুঝতে পারতেছ? সে দুষ্ট পানিতে আসক্ত ছিল। সেখান থেকে আমরা এই সব বিষয়গুলো জানতে পারি। তো এই আল্লাদিকে সে মারধর করে এবং যোগুর পুরো পরিবার আল্লাদিকে কি করে? মারধর করে। তখন আল্লাদি আশ্রয় নেয় এই মাসি পিসির কাছে, যেখানে মাসি পিসি তারা দুজনেই বিধবা। মাসি পিসি যেখানে কি, তারা দুজনেই বিধবা। তো আল্লাদির পরিবারের, আল্লাদির বাপ, ভাই, মা, তারা হচ্ছে কলেরায় মারা গেছিল। কলেরায় তারা কি করছিল? মারা গেছিল। তো তখন তারা কি করে? তারা এই মাসি পিসির কাছে তারা সে এসে আশ্রয় নেয়। তখন আল্লাদিকে অনেকেই কিনতে চায়। আল্লাদিকে কি করতে চায়? অনেকে। আমি কিন্তু পুরো গল্পটা ব্রিফ করতেছি, সব ভালো করে শুনবা। আল্লাদিকে অনেকেই কিনতে চায়। কিনতে চায় মানে কি? কত টাকা? বাজারে যেমন পণ্য কিনা যায়, টাকা দিয়ে তরকারি কিনা যায়, সবজি কিনা যায়, মাংস কিনা যায়, তখন আল্লাদিকে এভাবে কিনতে চায়। তো সেখানে আমরা একজন লাভার বয়কে দেখি। এই লাভার বয়ের নাম হচ্ছে গোকুল। কি কুল? গোকুল। মারাত্মক লাভার বয়। সে অন্য 8-10 জন সবাইকে, মাসি পিসি তাদেরকে একটা ভাওতা দিয়ে তাদেরকে একটু দমিয়ে রাখছে, কিন্তু গোকুল অতিমাত্রায় লাভার বয় হওয়ার কারণে সে কোনোভাবেই সে হাল ছাড়তেছে না। তার কথা হচ্ছে যেভাবেই হোক সে আল্লাদিকে পাবে। এবং এই লাভার বয় সম্পর্কে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, যে আল্লাদির বাপের সম্পত্তি যে দখল করে, তাহলে এখানে সম্পত্তি দখল করে কে? সম্পত্তি দখল করে গোকুল। এবং এই লাভার বয় সম্পর্কে আমরা আরো একটা ইনফরমেশন জানবো। এই লাভার বয় সে হচ্ছে এই মাসি পিসি গল্পের খলনায়ক। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মাসি পিসি গল্পের খলনায়ককে, তাহলে উত্তর হচ্ছে লাভার বয় গোকুল। তো এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চরিত্র। এন্ড আমরা দেখতে পাই তার যে স্বামী যোগু রয়েছে, এই যোগু তার আবার একটা পার্টনার রয়েছে, তার নাম হচ্ছে কি? কৈলেশ। কি? কৈলেশ। তো কৈলেশ মাসি পিসিকে বুঝায় যে মাসি পিসি তোমরা ভুল করতেছ, যোগু এখন আর আগের মতো নেই, যোগু এখন মানুষটা খুব ভালো হয়ে গেছে, সে এখন বউ নিতে চায়। আসলে সে মূলত বউ নিতে চায় এজন্য যে আল্লাদির বাপের যে সম্পত্তিগুলো রয়েছে এই সম্পত্তিগুলো সে পাবে। এখন আল্লাদি যদি বাপের বাড়িতে পড়ে থাকে তাহলে তো এই সম্পত্তিগুলো সে পাবে না। কথা কি বুঝতে পারছো? তখন এই কৈলেশ এই যোগুর হয়ে মাসি পিসির কাছে, তার কাছে সুপারিশ করে। আমরা দেখতে পাই মাসি পিসি হচ্ছে এখানে সংগ্রামী চরিত্র। কি বলো? সংগ্রামী চরিত্র। তারা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, তারা শাক সবজি বিক্রি করে, তারা গ্রাম থেকে গৃহস্থের তরিতরকারি কিনে তারা সেগুলো শহরে গিয়ে তারা বিক্রি করে। এবং এই তারা আল্লাদিকে তারা প্রোটেক্ট করে। গ্রামের যে দুষ্ট মানুষজন রয়েছে যারা আল্লাদিকে কিনতে চায়, যারা আল্লাদিকে পেতে চায়, তাদের কাছ থেকে তারা কি করে? আল্লাদিকে প্রোটেক্ট করে। এবং আল্লাদি এই সব মানুষজন তাকে যে কিনতে চায় এটা দেখে আল্লাদির কাছে নিজেকে তার ছেঁচড়া, নোংরা, নর্দমা বলে আল্লাদির কাছে মনে হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাই গোকুল একটা ষড়যন্ত্র করে। গোকুল ষড়যন্ত্র করে সেখানে চকিদারকে পাঠায়। কাকে পাঠায়? চকিদারকে পাঠায়। সেই চকিদারের নাম কি বলো? এই চকিদারকে যখন পাঠায়, যে চকিদারকে পাঠায় যে মাসি পিসিকে গিয়ে কাছারি বাড়িতে নিয়ে আসো, আর মাসি পিসিকে যখন কাছারি বাড়িতে নিয়ে আসবে তখন তারা আল্লাদিকে তুলে নিয়ে যাবে। এই চক্রান্ত তাদের ছিল, কিন্তু পরবর্তীতে সেই চক্রান্তটা সফল হয়নি। মাসি পিসি তারা একটা প্রতিবাদ করেছে চিৎকার দিয়ে। হ্যাঁ, তারা সাধু, মানে তারা হচ্ছে আশেপাশে যত মানুষজন ছিল সবাইকে ডেকে তুলে ফেলেছে এবং একটা সময় তারা হচ্ছে চলে গেছে। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমরা মোটামুটি মূল গল্পটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আসো চলে যাই আমরা মূল গল্পে। আচ্ছা, এবার দেখো শেষ বেলা খালে এখন পুরো ভাটা। ভাটা মানে কি? সন্ধ্যার সময় দেখবা যে খালের পানির পরিমাণ কম, এরকম পানি যখন নেমে যায় তখন দেখবা যে সব নোংরা নর্দমা সবকিছু ওখানে চলে আসছে, পানি আর থাকে না। তো সেটাই বলছে, জল নেমে কাদা আর ভাঙা ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পোলের কাছে। খালের কংক্রিট মানে হচ্ছে ইট সিমেন্টের যে পোল,
সেখানে খালের ধারে লাগানো শালতি, শালতি মানে হচ্ছে শাল কাঠ বা তাল কাঠের তৈরি ছোট যে নৌকাগুলো রয়েছে সেখানে। তো সেখানে এই শালতি থেকে খড় তোলা হচ্ছে তীরে। খড় মানে কি বুঝো? খড় মানে এটাকে আঞ্চলিক কোন কোন অঞ্চলে এটাকে খ্যার বলে। ধান কাটার পর অবশিষ্ট যেটা থাকে, যেটা গরু খায়, তাই না, ওটাকে বলা হয় কি খড়। তো সেখানে খড় তুলছে পারে, পারে মানে কি তীরে। পাশাপাশি জোড়া লাগানো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমছে উপরের মস্ত গদায়। মস্ত গদা মানে কি স্তূপ, স্তূপ। তো তিনজনের মাথায় করে নিয়ে সেই খড়গুলোকে সেখানে কি করছে, ওই স্তূপের উপরে নিয়ে রাখতেছে। উঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়, মানে উঠানামার পথে যেখান দিয়ে তারা উঠে ওখানে তারা কাদার উপরে খড় ফেলেছে। কেন কাদার উপর খড় ফেলেছে? যাতে করে কাদাতে তো মানুষ হাঁটতে পারে না, তো এই জন্য ওই খ্যার বা খড়গুলো দিলে তারা সুন্দর মতো হাঁটতে পারবে। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো শালতি থেকে মাথায় খড় তুলে দিচ্ছে কয়জন? দুইজন। কিন্তু দেখো তিনজনের মাথায় চড়ে গিয়ে খড় জমা হচ্ছে। তাহলে মস্ত গদায় বা স্তূপের উপর খড় নিচ্ছে, খড় জমা করতেছে কয়জন? তিনজন। আর যদি পরীক্ষাতে প্রশ্ন আসে শালতি থেকে মাথায় খড় তুলে দিচ্ছে কয়জন, তাহলে উত্তর হবে দুইজন। মনে রাখিও, একজনের বয়স হয়েছে, এই একজন বলতে এখানে বোঝানো হচ্ছে রহমান সাহেব, রহমান। একজনের বয়স হয়েছে আত পাকা চুল, রোগা শরীর। অন্যজন বলতে বোঝানো হচ্ছে কৈলেশ, অর্থাৎ যোগুর পার্টনার। কৈলেশ মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা। কদম ছাটা মানে হচ্ছে কদম ফুল যেরকম, কদম ফুলের আকার যেরকম, এরকম। ওকে, এবং তার চুল ছিল কেমন? রুক্ষ চুল। তাহলে এখান থেকে কৈলেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। কৈলেশ মাঝ বয়সী, বেটে এবং জোয়ান, তার মাথায় ঠাসা কদম ছাটা। ওকে, সো এইখানে এই স্লাইডে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে সেই সময়ের যে খড় তোলা হচ্ছে সেই খড় তোলার পরিবেশ বর্ণনা দিয়েছে এবং দুজন মানুষের কথা বর্ণনা দিয়েছে, একজন হচ্ছে রহমান, আরেকজন হচ্ছে কৈলেশ। ওকে, তো এই প্রশ্নটা সলভ করো। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন, বলো? শালতি মানে কি ভাই? নৌকা, নৌকা, নৌকা বুঝো? সহজ কথা বুঝো, নৌকা। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর কি হবে বলো? ওকে, সো এটার উত্তর কি হবে? দেখছো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, উত্তর কি হবে বলো? এখানে বলছে শালতি থেকে ওদের মাথায় কয়জন খড় তুলে দিচ্ছে, তাহলে উত্তর কি হবে বলো? শালতি থেকে খড় কয়জন তুলে দিচ্ছে একটু দেখো। এই যে দেখো পাশাপাশি জোড়ালাম, এই যে শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছিল দুজন। হ্যাঁ, সো উত্তর কি হবে? দুজন হবে, রাইট? সো রাইট অ্যান্সার খ। ওকে, এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে পোলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু শালতি, আরেকটা সরু লম্বা আরেকটা শালতি। দুহাত চৌড়া হয়নি না হয়, দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা। পৌরা মানে হচ্ছে বৃদ্ধা, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে, বৃদ্ধা। পৌরা বিধবা, লগি, লগি মানে হচ্ছে মানে নৌকা ঠেলার জন্য, নৌকাকে সামনে নেওয়ার জন্য যে বাঁশের বা কাঠের একটা ইয়ে থাকে, ওটাকে বলা হয় লগি। তো এই যে লগিটা থাকে, এই বিধবা তারা লগি ঠেলে ময়লার মোটা থানের আঁচল দুজনের কোমরে বাঁধায়। অর্থাৎ ওই যে দুজন মহিলা, এই দুজন মহিলা বলতে কাদেরকে বোঝাচ্ছে? মাসি পিসিকে। তো তারা দুজন তাদের কোমরে সেই কি বাঁধা? তাদের কোমরে কাপড় বাঁধা। মাঝখানে গুটিসুটি মেরে বসে আছে অল্প বয়সী এক বউ। এই অল্প বয়সী বউকে, এই অল্প বয়সী বউ হচ্ছে আল্লাদি। গায়ের জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে আল্লাদির পরনে তখন কি ছিল? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। আটসাট থমথমে গরণ, গরণ মানে চেহারা, গোলগাল মুখ। কৈলেশ বাহকে, বাহক মানে কি? যারা নৌকা থেকে খড় মাথায় করে নিয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় বাহক। তো কৈলেশ এই বাহক মানে যারা ওগুলো বহন করে নিয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় বাহক। কৈলেশ বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল, অর্থাৎ বাহক যারা নিয়ে যাচ্ছে এই খড়গুলো তাদের মাথার উপরে খড় তুলে দিচ্ছে। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে যখন ফিরলো, মাসি পিসি শালতি দু হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো খবর আছে শুনে যাও। সামনের দিকে লগি ফুতে মাসি পিসি শালতির গতি ঠেকায়। অর্থাৎ সামনের দিকে এই গতি দেখবা, নৌকা যারা চালাইছে তারা দেখবা সামনের দিকে তুমি যদি দাও লগি, তাহলে দেখবা যে নৌকাটা থেমে যাবে। আর যদি এদিকে দাও পিছনের দিকে, তাহলে এটা সামনের দিকে যাবে। ওকে, আচ্ছা, তো মাসি পিসি গতি ঠেকায় মানে এটাকে স্টেবল করে নৌকাটাকে। আল্লাদি শীতের শীতের পর্যন্ত ঘোমটা টেনে দেয়। এই আল্লাদি তখন এই কৈলেশকে দেখে একেবারে শীতের শীতের পর্যন্ত এভাবে কি করে? ঘোমটা টেনে দেয়, বুঝছো? তো তখনকার সময় এটা ছিল যে মেয়েরা, মা চাচি, তোমাদের মা চাচিরা দেখবে যে পরপুরুষ যখন দেখে, পরপুরুষ দেখলে ঘোমটা দিয়ে দেয়। যদিও এটা একটা সময় ছিল, এখনকার মেয়েদের ভিতরে তো এগুলো নাই। এখনকার মেয়েরা উল্টা পরপুরুষ দেখলে সব আরো কি করে? সব খুইলা দেয়, বুঝছো?
মানে বলো যে খোলাটাই ফ্যাশন হয়ে গেছে। তো আগে কি আগে 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 কিন্তু এমন ছিল না। এই যে দেখো গল্পে আমরা দেখতে পাই যে আল্লাদি কৈলাসকে দেখে কি করে, ঘোমটা টেনে দেয়। আর এখন এগুলো নাই। সামনের দিক থেকে মাসি বিরক্তির সঙ্গে বলে বেলা নেই কৈলাস, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এইটা দেখো, নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল? বলো কি হবে? নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল বলো তো? ওকে, তো কি হবে বলো? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা এরপর দেখো, পেছন থেকে পিসি মাসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলাস, অর্থাৎ অনেক দূর যেতে হবে। মাসি পিসি গলা ঝরো ঝরো, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। এই যে এখানে যে গলার আওয়াজটা বলতেছে, এটা কিন্তু মাসি পিসি দুজন সম্পর্কে বলতেছে। দুজনের গলার আওয়াজ ঝরো ঝরো এবং একটু মোটা এবং ঝংকার আছে। কৈলাস খবরটা গোপন, দুজনের লম্বা সারথি দুই মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। অর্থাৎ নৌকার দুই মাথায় যদি দুজন থাকে তাহলে তো বলা সম্ভব না, তাই না? মানে অনেক জোরে বলতে হবে তাহলে। আর দুজন যদি একসাথে থাকে তাহলে বলতে সহজ হবে, সেটাই বলছে। এরপর দেখো, মাসি বড় শালতের খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে পিসি লগি হাতে নিয়ে পেছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আল্লাদি সেখানে ছিল, সেখানে বসেই কান পেতে কথাবার্তা সব শুনতে পায় সহজে। কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই কৈলাস বলে, মানে ওই যাতে আল্লাহ দিয়ে শুনতে পারে ওভাবেই কৈলাস জোরে জোরে বলে। বলি মাসি তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে মেয়েকে একদম শ্বশুর বাড়ি পাঠাবে না মনে করেছো যদি, সে কেমন ধরা কথা, এত বড় সমত্ব মেয়া। এটা বিসিএস এ প্রশ্ন আসছে। সমত্ব শব্দের অর্থ কি? সমত্ব শব্দের অর্থ প্রাপ্তবয়স্ক মেয়ে, প্রাপ্তবয়স্ক নারী, হ্যাঁ, বা যুবতী মেয়ে। ওকে, তো এত বড় সমত্ব মেয়া, মেয়া মানে হচ্ছে মেয়ে। তোমরা দুটো মেয়ে নোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি, তো মাসি বলে, তো পিসি বলে খুনসুটি রাখো তো দেখি কৈলাস। মোদ্দা কথাটা কি তাও ক, তাই ক। খুনসুটি মানে হচ্ছে তামাশা, মানে তামাশা রাখো, মোট কথা আসল কথা কি সেটাই বলো। বললেন না যে খবর আছে, বললে যে খবর আছে, মানে বললে যে খবর আছে, সেই খবরটা কি সেটাই বলো। তো এখানে মূলত কৈলাস বুঝাতে চাচ্ছে যে তোমরা দুটো মেয়ে মানুষ ঘরে একলা একলা। এখানে আমরা দেখতে পাই মানবিক কৈলাস, কি মানবিক কৈলাস, সে দেখতে পা, সে বুঝাচ্ছে যে ঘরে কোনো পুরুষ মানুষ নাই, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় সেটা বুঝাচ্ছে। ওকে, আচ্ছা তো এই প্রশ্নটা আমরা একটু সলভ করি যে কার গলা ঝরো ঝরো আওয়াজ একটু মোটা, বলো কার গলা ঝরো ঝরে, কার গলা ঝরে ঝরে আওয়াজ একটু মোটা, বলো কি হবে এটার উত্তর? ভেরি গুড, এটার উত্তর কিন্তু মাসি এবং পিসি দুজনেই হবে। এই প্রশ্ন প্রায় বোর্ডে আসে এবং স্টুডেন্টরা ভুল করে, সেটা কিন্তু মাসি পিসি দুজনের সম্পর্কে বলা হয়েছে, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। আচ্ছা এরপর দেখো, পিসি বলে খবরটা কি তাই কো, বেলা নেই কৈলাস, মানে সময় আর বেশি নেই। মাসি পিসির সাথে পারা যাবে না ভেবে কৈলাস অগত্যা, অগত্যা মানে হচ্ছে কোনো গতি না দেখে, অগত্যা ফেনিয়ে রসিয়ে বলার সে সোজা কথাই বলে, মানে এবার সে সোজা কথা বলে। তার সোজা কথা কি, যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। সাজ মানে হচ্ছে সন্ধ্যা, সাজ মানে কি সন্ধ্যা, খড় তুলে দিতে দিতে কি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তার দোকানে একটু মানে আর কি, চা খেতে গেছি, চায়ের দোকানে, যোগুর সাথে দেখা, মানে বলতেছে যে খড় তুলে দিতে সন্ধ্যা হয়ে গেছে, পরে আমি চার দোকানে গেছি, পরে যোগুর সাথে দেখা। মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান, তা বুঝছি কৈলাস, তাই কথাটা কি। এটা কিন্তু মাসি কিন্তু একটু খোঁচা মাইরে বলছে যে চায়ের দোকান না কিসের দোকান সেটা আমি বুঝছি, মানে তোমরা তো চায়ের দোকানে যাওয়ার মানুষ না, তোমরা ওই যে দুষ্ট পানির আসর বসাইছো, বুঝছো কথা কি, বুঝতে পারছো যে তোমরা তো চা খাওয়ার দোকানে চা খাওয়ার মানুষ না, তোমরা অন্য জিনিস খাইতে গেছো, চা না খাই তোমরা লাল পানি খাইতে গেছো হয়তো অন্য জায়গায়, অর্থাৎ তোমাদের অন্য আসরে দেখা হয়েছিল সেটা বলছে। বেশি বলে সেটা ছাড়া আর কোথা দেখবে, মানে তোমরা তো এই আলতু ফালতু জায়গাতেই তোমাদেরকে দেখবে। হাতে দুইটা পয়সা এলেই তোমার স্বভাব বিগড়ে যায় কৈলাস, তা কি বললো যোগু, মানে হাতে যদি তোমার পয়সা আসে দুইটা তাহলে স্বভাব বিগড়ে যায়। হয় না অনেক সময় যে টাকা আসলে মানুষ মানুষকে মানুষ মনে করে না, টাকা আসলে ভালোবাসার মানুষকে ভুলে যায়, কথা কি বুঝছো ঠিক না? টাকা আসলে মানুষ ভালোবাসার মানুষকে ভুলে যায়, কথা কি বুঝছো? আমার এক স্টুডেন্ট ছিল, তা সে, তার বাপের অনেক টাকা ছিল, মেয়ে বাপের অনেক টাকা ছিল, একটা ছেলের সাথে প্রেম করতো। এই ছেলেকে সে সবসময় প্রতি সপ্তাহে সে 2000-3000 করে করে খরচ দিত। এই ছেলে পরবর্তীতে ব্যাংকে চাকরি হয়েছে, ব্যাংকে চাকরি হওয়ার পর তাকে আর চিনেই না। তো সেটাই যে যদি বলে যে যদি টাকা হয় তাহলে টাকা হইলে মানুষের কি হয়, অভ্যাস পরিবর্তন হয়ে যায়। মনে রাখবা কখনো টাকার কাছে বিক্রি হবে না, টাকা আসছে থেকে মানুষকে মানুষ মনে করা যাবে না, এই চিন্তা থেকে বেরোয় আসতে হবে। আজকে টাকা আছে কিন্তু যখন টাকা ছিল না তখন যারা আমার পাশে ছিল, টাকা আছে তাদের
কাছে মানে তাদেরকে আমি আগের জায়গার থেকে আরো বড় জায়গায় রাখবো, তাদেরকে আমি ছোট করব না, তাদেরকে আমি দূরে সরিয়ে দিব না। ওকে, মানবিক কথাবার্তা, এইসব মানবিক কথাবার্তা তোমাদেরকে কেউ শেখাবে আমাকে বলো? কেউ শেখাবে না, খালি তানবির ছাড়া। ওকে, আচ্ছা এইবার দেখো মানবিক কৈলাস কি বলতেছে। মানবিক কৈলাস বলতেছে কৈলাস ফাফরে, মানে ফাফর মানে হচ্ছে বিপদ, ফাফরে পরে আর চোখে চায় আল্লাদির দিকে। হঠাৎ বেমক্কা, বেমক্কা শব্দের অর্থ হচ্ছে অসঙ্গত, মনে রাখবা। বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পোলের কাছে চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তাহলে চায়ের দোকান কোথায়? পোলের কাছেই। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, চায়ের দোকান কোথায়? পোলের উত্তরে, পোলের দক্ষিণে, পোলের সামনে, পোলের পিছনে, পোলের ভিতরে। উত্তর কি হবে? পোলের কাছেই, মনে রাখবে। হ্যাঁ, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বলে, ওসব এরকম ছেড়ে দিয়েছে যোগু। ওসব মানে কি বুঝতে পারতেছে? হ্যাঁ, ওসব মানে হচ্ছে কি, দেখছো যেটা আমি বলতেছি, ওসব মানে দুষ্ট পানির আসক্তি থেকে সে এখন কি মুক্ত, তার ভিতরে এখন আর এগুলো নাই। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি পিসি যোগু আর সেই যোগু নেই। দেখছো চামচামি করতেছে যে যোগু আর সেই যোগু নেই। তোমাদের এরকম অনেক মানুষজন থাকে যে বাপ মার কাছে নিজের মানে ভালো পুত পবিত্র প্রমাণ করার জন্য বন্ধুরে বলে দেয়। তো বন্ধু গিয়ে বলে, আপনার ছেলে তো অনেক 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 ভালো হয়ে গেছে, সারাক্ষণ পড়াশোনা করে, কলেজে গেলেও তো সারাক্ষণ, ও তো খালি বই থেকে চোখই নামায় না, ও তো অনেক সিরিয়াস। তো এরকম যোগু এখানে কি করতেছে? চামচামি করতেছে। বউকে নিতে চায় এখন, তোমরা নাকি পণ করেছো। পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা, সংকল্প। মেয়া পাঠাবে না, তাকেই চটেই আছে। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়ে দিলে না। অর্থাৎ যোগু অনেকবার মেয়েকে নিতে আসছে, বউকে নিতে আসছে, তাই তো নিতে আসে না। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে। যেচে মানে হচ্ছে নিজের উদ্যোগে, নিজের ছরগায়, বুঝছো? নিজেরা যেচে মানে কি, যেচে শব্দ অর্থ হচ্ছে কি, এই যে দেখো নিজ উদ্যোগে, অর্থাৎ নিজ উদ্যোগে এবার তোমরা মেয়েকে কি করো? পাঠিয়ে দাও। তো প্রশ্ন সলভ করো। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? দেখছো প্রশ্ন আসছে। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? তন্ময়, রং চা বানাইতো একটা, এক কাপ। এই কথা বলো বাবা, কি বলছি বলো। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? পোলের কাছে। ওকে ওকে, ভেরি গুড, রাইট অ্যান্সার সি। আচ্ছা এবার দেখো, এভাবে পড়লে তোমার এমসিকিউ আসলে যেভাবে আসুক তুমি এমসিকিউ পারবা। এবং শেষে আমি বোর্ডের, এগুলো বোর্ডের এমসিকিউ, একদম রেফারেন্স ধরে ধরে অনেকগুলো বোর্ডের প্রশ্ন সলভ করব। তো মাসি বলে, তখন মাসি বলে, পেট শুকিয়ে লাথি চাটা খেতে, কলকে ছেঁকা খেতে। কলকে পড়া ছেঁকা হচ্ছে ওই যে কলকের যেই ছেঁকা, তোমরা একটু দেখে নিও, দেখলে তোমরা বুঝবা সেখানে যে গরম যে আগুনটা আছে সেটার ছেঁকা। একটু গুগল করে নিও, তাহলে তোমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখতে পারবে। হ্যাঁ, ইয়েতে একটু সার্চ দিলে তোমরা এটা দেখতে পারবে, তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে। অর্থাৎ লাঠি চাটা খেতে, তারপর হচ্ছে কি কলকের আগুনের যে ছেঁকা, সেই ছেঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে রাখতে দিনভর রাতভর। তার মানে এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহদের উপর যে অমানবিক অত্যাচার সেটা এখানে প্রকাশ পেয়েছে। এবং একটা সময় ছিল যখন নারীদেরকে প্রচুর পরিমাণে জামাই কি করতো? মারতো। এবং তুমি যদি খেয়াল করে দেখো, আজ থেকে 20 বছর আগের জেনারেশনের দিকে তুমি যদি দেখো, তোমার চাচি, তোমার ফুফি, সেই আমলের দিকে, তোমার দাদিদের আমলের দিকে যদি দেখো, তখন দেখবে যে অ্যাভেলেবেল এটা ছিল, যে মানে জামাই জামাই বউ মারতো। এবং এমন হয়েছে এটার কারণে তালাক হয়েছে অ্যাভেলেবেল। তো এখন যদি এরকম হয় না, এখনকার ছেলে মানে এখনকার ছেলেরা তো আগে ছেলেরা বউ মারতো, এখন পুরো উল্টো হয়ে গেছে। দেখছো, সব সিস্টেম এখন উল্টো হয়ে গেছে। এখন মেয়েরা জামাইরে মারে। কত হাজার হাজার ছেলে যে আছে বউয়ের হাতে মাইর খাই, এটা না বলতে পারে বাপের, না বলতে পারে মারে, না বলতে পারে শ্বশুরের, না বলতে পারে শাশুড়িরে, কোন রকম বেঁচে আছে, জীবন্ত লাশ। বুঝছো? তা এখন সবকিছু আসলে কি হয়ে গেছে? পাল্টে গেছে। তো এই জন্য যারা ছেলেরা যারা বিয়ে করবে, তারা এখন থেকে মাইর খাওয়ার প্রিপারেশন নাও, তারপর বিয়ে করো। আগে মানসিকভাবে স্ট্রং হও যে মাইর খামো তারপর বিয়ে করি। হ্যাঁ, কারণ অধিকাংশ ক্ষেত্রে এখন ঘটনা এরকম। ওকে, আচ্ছা এবার দেখো, পিসি বলে, মেয়ে না পাঠাইবো, জামাই এলে রাখিনি, জামাই আদর তাক। বুঝছো? মানে মেয়ে পাঠাবো না, কিন্তু জামাই যখন আসছে, জামাই বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? যে যোগুকে বোঝানো হচ্ছে। যোগু যখন আসছে তখন কি তাকে আদর করেনি? ছাগল বেচে খাওয়াইনি। অর্থাৎ কোনটা বাদ রাখছি? ছাগলটা বিক্রি করেও যোগুর আপ্যায়ন করেছি, ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন। যতদিন মানে হচ্ছে যতদিন, যতদিন থাকে, বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো। অর্থাৎ খারাপ হলেও তো সে কি জামাই। ঘরে এলে খাতির না করব কেন? অর্থাৎ ঘরে এলে আদর আপ্যায়ন কেন করব না? তবে মেয়া পাঠাবো না। বুড়ো রহমান এক, দেখো বুড়ো রহমান এক খড় চাপিয়ে বাহকের মাথায় চুপচাপ শুনে যায় এদের, মানে এদের বলতে মাসি পিসি এবং কৈলাসের যে কথা সেগুলো। ছলো ছলো চোখে একবার তাকায়
আল্লাদির দিকে, আর মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে, তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কদিন আগে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কার মেয়ে অল্প কদিন আগে শ্বশুর বাড়িতে মরেছে? উত্তর হচ্ছে কি, বুরুর রহমানের মেয়ে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দপাদরি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছে। আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। অর্থাৎ বুরুর রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে অনেক অত্যাচার করতো, এই জন্য সে যেতে চাইতো না, কিন্তু তাকে জোর করে কি করা হয়েছে? পাঠানো হয়েছে। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা একটু এই প্রশ্নটা সলভ করি। তো কি হবে বলো? ছাগল। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, এরপর দেখো, বয়সে সে ছিল অনেক ছোট, অর্থাৎ বুরুর রহমানের মেয়ের কথা বলছে। চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আল্লাদির ফ্যাকাশে মুখে তার মুখের ছাপ দেখতে পায় রহমান। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে, অর্থাৎ আল্লাদির সাথে তার চেহারার কোনো মিল ছিল না। আল্লাদির মুখ গুলগাল, তার মুখ ছিল ফ্যাকাশে রোগা ছিল, কিন্তু তবুও আল্লাদির মানে দিকে সে তাকায়, তার মেয়ের কথা মনে পড়ে। কৈলাস বলে, তবে আসল কথা বলি। এতক্ষণ ধরে সে কিন্তু আসল কথা বলে না, এবার সে আসল কথা বলছে। যোগু মুখে বললে, মানে যোগু আমাকে বলছে, এবার সে মামলা করবে বউ নেবার জন্য। এবার সে কি করবে? মামলা করে দিবে সে তার বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে, মামলা করলে বিপদে পড়বে। তারপর বলছে, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই। স্বামী মানে হচ্ছে স্বামী, হাজবেন্ড। জেলে হয়ে যাবে তোমাদের, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবে আজকালের মধ্যে, এটা মনে রাখবা, আজকালের মধ্যে। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। না, হুইল দেই নাই। ওকে, হ্যাঁ কিসের? এখন কি করবা? ওই যে আমার ওয়ালেটে আছে। ওকে, দুঃখিত। তো খেয়াল করো, এখানে যেটা বলছে যে আজকালের মধ্যে, মানে সে আজকালের মধ্যে কি করবে? মামলা করবে। তো এই প্রশ্নটা সলভ করো, যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়েছে বলো? যোগু কিসের জন্য মামলা করবে বলে কৈলাসের কাছে জানিয়েছে? বউ নেওয়ার জন্য। হ্যাঁ, উত্তর হচ্ছে কি, খ। আচ্ছা, এইবার দেখো, আল্লাদি একটা শব্দ করো, অস্ফুট আত্মনাথের মতো, মানে মামলার কথা শুনে আল্লাদি একটা নিঃশ্বাস ফেলায়। হ্যাঁ, আচ্ছা, মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে যে সেটা জানাজানি করে নিল তারা। মাসি বলে, জেলে না হয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চাই খুন হবার ভয়। অর্থাৎ আমরা না হয় জেলে যাব, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে যেতে না চাই, খুন হওয়ার ভয়, তাহলে আর কি করব? বলে মাসি শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লোকে গুজে দেয় কাদায়। অর্থাৎ এবার সে নৌকাটা চালায়। পিসি তরতর পিছনে গিয়ে লগি মানে হচ্ছে লাঠি, কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভার সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নেমেছে চারদিকে, মানে ছায়া নেমেছে বলতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর বলছে, শকুনরা উড়ে এসেছে পাতাশূন্য শুকনো গাছটায়। এটা দ্বারা বোঝায়, মানে শকুনরা তখন সেই সময় বোঝাচ্ছে যে বিপদের কথা বোঝাচ্ছে আর কি, যে শকুনরা পাতাশূন্য একটা গাছে উড়ে এসেছে। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ঢাল ছেড়ে উঠতে আর নতুন ঢালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটা নেই। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদির। বুঝতে পারতেছে যে আল্লাদির আসলে মাসি পিসি ছাড়া আর কেউ নেই। দুর্ভিক্ষ কোন রকম ঠেকিয়েছিল তার বাপ। দুর্ভিক্ষ মানে হচ্ছে কি, যখন মানে খাদ্যের অভাবে মানুষজন মারা যায়। মহামারীর একটা রোগে, সেই রোগটা হচ্ছে কি কলেরা। সে মানে সে কে? আল্লাদির বাপে, আল্লাদির বাবা। তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয় মাথা গুজে আছে কয়েকদিন। অর্থাৎ মাসি পিসি তার বাপের যে ঘর সেখানে আশ্রয় ছিল কতদিন। দূরছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবা যেমন থাকে, মানে মোটামুটি খেয়ে পরে বেঁচে আছে আর কি। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতে ধান বেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেথে, তারপর হচ্ছে শাক পাতা, ফলমূল ডাটা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করে তারা কি করে, তাদের নিজেদের জীবিকা নির্বাহ করে। তারপর দেখো, শাক পাতা, খুদকুড়ো ভোজন ইত্যাদি।
তারপর হচ্ছে দুজোড়া থান পরন খরচ, এই তো মানে তাদের খুব কম খরচ, সেখানে এটাই বলেছে। আলাদির বাবা ভাই বোন কোন রোগে আক্রান্ত হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা কি হবে বলো তো? কলেরা, তাই না? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো, বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, অর্থাৎ এই সব ছোটখাটো টুকটাক কাজ করে তাদের কিছু টাকা জমা হয়েছিল। রূপোর টাকার আধুলি সিকি, রূপোর টাকার আধুলি সিকি মানে কি? মানে 2 আধুলিতে 1 টাকা, আর 1 সিকিতে 25 পয়সা, আর 4 সিকিতে হচ্ছে 1 টাকা। মানে তোমরা 4 আনা বলো না, এটা আর কি। তো এরকম 4 সিকিতে হচ্ছে কি 1 টাকা। দুর্ভিক্ষের সময়টা বাঁচার জন্য তাদের লড়তে হয় সাংঘাতিক ভাবে, মানে বেঁচে থাকার জন্য সেই সময়টা তারা কঠিন পরিশ্রম করেছে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ করে খাওয়াটা ছাঁটাই করে দিয়েছে একেবারে পুরোপুরি। অর্থাৎ আল্লাদির বাপ তাদেরকে শুধু থাকার জন্য জায়গা দিয়েছে, খাওয়ার জন্য কিছু দেয় নাই, কারণ দুর্ভিক্ষের সময় খাবারই ছিল না। বুঝতে পেরেছ? তারও তখন বিষম অবস্থা, নিজেরা বেঁচে থাকে কি বেঁচে থাকে না, তার উপর যোগুর লাথি চটা, হ্যাঁ লাথি চোটে মর্মর্মে এসে হাজির। অর্থাৎ যখন মাসি পিসি বেঁচে থাকতে পারতেছে না, তখন হাজির কে? আল্লাদি। অর্থাৎ যোগুর লাথি চাটা খেয়ে আল্লাদি এসে তাদের ঘাড়ের উপর উঠছে। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, অর্থাৎ মাসি পিসির সেবা যত্ন করেছিল, সেজন্য দুর্ভিক্ষের সময় কি করেছিল? বেঁচে গিয়েছিল। আর তার বাপ মাও সেটা স্বীকার করেছে, আর আল্লাদির বাপ মাও এটা কি করেছে? স্বীকার করেছে যে তার মাসি পিসির অবদানে আল্লাদি সেবার কি হয়েছে? বেঁচে বেঁচে ফিরেছিল। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চৌরা, চৌরা মানে হচ্ছে অনেক দাম, গা, গা মানে হচ্ছে গ্রাম, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে। অর্থাৎ গ্রাম থেকে যদি শহরে গিয়ে সেগুলো বিক্রি করে আসে তাহলে অনেক টাকা ভালো রোজগার হবে। একা মাসির ভরসা হয় না, শালতি বেয়ে অত দূর যাওয়া আসা একের দ্বারা হবে না। অর্থাৎ মাসি এত বড় সাহস করতে পারতেছে না যে এগুলো শহরে গিয়ে বিক্রি করবে, আবার নৌকা বেয়ে আবার আসবে। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কি হবে না ভগবান জানে, কিন্তু যদি কিছু হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পিসি পেয়ে যাবে। আর সে পাবে না, তাকে না পেলেও অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। অর্থাৎ পিসি যদি এই কাজে রাজি না হয় তাহলে মাসি হয়তো অন্য কাউকে ঠিক করবে শহরে গিয়ে এগুলো বিক্রি করার জন্য। তারপর দেখো সেই থেকে শুরু গেরেস্তের, গেরেস্তের মানে হচ্ছে যেটা ঘরে তৈরি করা হয় সেটা। গৃহস্থের বাড়ির শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসে। গায়ের বাবু বাসিন্দারা নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। এই প্রশ্নটা সলভ করো। ভাই একটা ব্রেক দিন। ফারিহা তাসনিম মামুনি, এত অল্পতেই তুমি হয়রান হয়ে গেলা? মাত্র 33 মিনিট ক্লাস হয়েছে, এতেই তোমার ব্রেক লাগবে? এত অল্পতে ব্রেক লাগলে হবে? বলো, এই বয়সে এই অবস্থা, এখনই তুমি 33 মিনিট ক্লাস করে তোমার ব্রেক লাগে, তো সামনের বয়সে তুমি কি করবা? বলো কি করবা বলো। আচ্ছা এবার দেখো, মাসি পিসিরা শালতি বেয়ে বাজারে গিয়ে কি বিক্রি করে? উত্তর হচ্ছে কি? খ, গেরেস্তের বাড়ির শাকসবজি ফলমূল। স্যার কি রোজা রাখেন? এটা কে কমেন্ট করছে? এনায়েত হাবিব, তুই আয় আমার বাসায়, আচ্ছা দেখ আমি রোজা রাখি না না রাখি। আমি রোজা রাখি না না রাখি এটা নিয়ে তোর এত মানে এত কৌতূহল কেন? আচ্ছা এবার দেখো, এরপর দেখো, মাসি পিসির ভাব ছিল আগেও, মানে দুজনের ভিতরে আগেও ভাব ছিল। অবস্থা এক, বয়স সমান, এক ঘরে, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। অর্থাৎ তাদের বয়স এক, তাদের অবস্থা এক, একজন আরেকজনের কাছে সুখ দুঃখের কথা বলবে। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট। কোন্দল, কোন্দল মানে হচ্ছে ঝগড়া, কোন্দলও বেঁচে যেত কারণে অকারণে। অর্থাৎ কারণে অকারণে দুজনের ভিতরে ঝগড়াও কি করতো? বেঁচে যেত। পিসি এ বাড়ির মেয়ে, মানে পিসি মানে কি? ফুফু। তো ফুফু তো এই বাড়ির মেয়ে,
তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, মাসি বোনের জামাইয়ের বাড়িতে আসছে, এই জন্য মাসিকে বলছে উড়ে এসে জুড়ে বসেছে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞার অবহেলার ভাবও ছিল। অবজ্ঞা মানে হচ্ছে অবহেলা, তুচ্ছ করা। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। এই যে পিসি সবসময় নিজের নিজের বাপের বাড়িতে থাকে, এই জন্য সে একটু ভাব নিয়ে থাকে। এই যে তাকে খোঁচা দিত, এটা তার কাছে মানে কি লাগতো, অসহ্য লাগতো। ধীর শান্ত দুঃখী মানুষের মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি ঘো মানে কি একঘেয়ামি। মনে হতো যেন এই বুঝি কামড়ে দেয় একে অপরকে। মেয়েরা সাধারণত ঝগড়া লাগলে এই অবস্থাই হয়, মনে হচ্ছে কি একটা আরেকটারে কামড়ে দিবে। হ্যাঁ, আর ছেলেরা ঝগড়া লাগলে কি মাইরে এলাম, কাইটে এলাম, খাই এলাম। আর মেয়েরা ঝগড়া লাগলে একটা আরেকটারে কামড়াই দিব। এই বুঝি কাটে বটি দিয়ে শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে বাঁচবার চেষ্টায়, মানে শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজন হয়ে গেল এক মন এক প্রাণ। অর্থাৎ যখনই তারা শাকসবজি বিক্রি করার জন্য একসাথ হলো, তখনই তারা দুজন নিজেদের ভিতরে ঝগড়া, কোন্দল সবকিছু কি হয়েছে, দূর হয়ে গেছে। এই প্রশ্নটা সলভ করো। বলো। স্যার সরেন, কেউ রোজা রাখছে না রাখছে এই প্রশ্ন করাটাই সবচেয়ে বড় বেয়াদবি। সেটা ছেলে হোক মেয়ে হোক, মেয়েদেরকে তো এই প্রশ্ন করাই হারাম। যদি কোনো মেয়েকে কোনো ছেলে যদি প্রশ্ন করে, বেস্ট ফ্রেন্ড হোক, জাস্ট ফ্রেন্ড হোক, যেই হোক, যে প্রশ্ন করে রোজা রাখ সত্যি কিংবা রোজা রাখ, হ্যাঁ তুমি কি রোজা রেখেছ, তাহলে তারা আগে জুতা খুলে 2টা বাড়ি মারবা, বুঝছো মেয়েরা? তারপর যা হবে বাকিটা আমি দেখবো। এই প্রশ্ন করাটাই বেয়াদবি। আমি কি বুঝাইতে পারছি? এই প্রশ্ন করা লাগে না। ওকে, আচ্ছা এখন আসো আমরা একটু দেখি। এইটা দেখো, পিসির কোন বিষয় মাসির কাছে সবচেয়ে অসহ্য লাগতো? কি বলো? অহংকার আর খোঁচা। ওকে, আচ্ছা শুধু পড়াশোনা করলে হয় না, অনেক অনেক জিনিস আছে। ম্যাচিউরিটি অর্জন করতে হয়। সব জায়গায় সব কথা বলাও যায় না, সব জায়গায় সব কমেন্ট করাও যায় না, সবার সাথে সব কথা বলাও যায় না। পার্সন ভেদে তোমার বিহেভ আলাদা আলাদা হবে। তুমি তোমার বন্ধুর সাথে যেই ব্যবহার করো, তুমি তোমার টিচারের সাথে সেই ব্যবহার করতে পারো না, তাই না? তুমি তোমার বাপের সাথে যেই ব্যবহার করো, তুমি আবার একজন গুরুজন, তার সাথে তুমি সেম ব্যবহার করো না। পার্সন ভেদে কিন্তু ব্যবহার আলাদা আলাদা হয়। বুঝতে পেরেছো? তো এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে সবার সাথে একই রকম ব্যবহার করলা, হ্যাঁ তাইলে তো আর হইলো না। কথা কি বুঝতে পারছো? তো এটা শিখতে হবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমার পার্সোনালিটিকে বাড়াবে। এটা কি করবে? তোমার পার্সোনালিটিকে বাড়াবে। দেখবে আশেপাশে তোমাদের অনেক ফ্রেন্ড আছে, হিসাব মিলাই দেখবে অনেক বান্ধবী আছে, তাদেরকে দেখবে যে ক্লাসে সবাই মানে বন্ধু, খুবই ক্লোজ, কিন্তু তাদের সাথে খুব উল্টাপাল্টা কথা বলার সাহস পায় না। দেখবা তোমার তোমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম আছে, 2-1 জন আছে, তার পার্সোনালিটি দেখো অন্যদের থেকে আলাদা। তো কাজে তুমি তোমার বন্ধু বান্ধব তোমার সাথে যা ইচ্ছে তা বলবে, খুবই ক্লোজ, কিন্তু তোমার বন্ধু বান্ধব যাতে তোমাকে মা বাপ তুলে যাতে গালি না দেয়, অ্যাটলিস্ট এই পার্সোনালিটিটা অর্জন করতে হবে। এখনকার ছেলেমেয়েরা কি করে, একটা আরেকটার মা বাপ তুলে গালি দেয়, এবং ইটস নর্মাল, খুবই নর্মাল। কেন ভাই? কেন? বন্ধু বান্ধব অনেকে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলবে, বন্ধু বান্ধবের সাথে খারাপ কথা বলবে, ভালো কথা বলতে উল্টাপাল্টা কথা বলবে, সবই ঠিক আছে। কিন্তু যখন দেখবা যে সে তোমাকে মানে এমন কিছু, এটা দেখবা তোমাদের প্রত্যেক ক্লাসে এরকম কিছু কিছু স্টুডেন্ট থাকে যে যাদের সামনে ক্লাসের অন্য 8-10টা ছেলে মেয়ে সবকিছু বলতে পারে না। অ্যাটলিস্ট এরকম পার্সোনালিটি অর্জন করতে হবে। ওকে, সো এটা হচ্ছে ম্যাচিউরিটি। সামনে আরো বয়স হোক, আরো ম্যাচিউরিট হবা, এগুলো আস্তে আস্তে শিখতে হবে এখন থেকে। আচ্ছা চলো, এরপর দেখো সে মিল জমজমাট হয়ে উঠলো আল্লাদির ভার ঘাড়ে পড়ায়। অর্থাৎ এই যে যুদনের যে ভাব, আস্তে আস্তে যে বন্ধুত্ব, যে ভাব তৈরি হয়েছে, এটা আরো গভীর হয়ে গেছে যখন আল্লাদি তাদের ঘাড়ের উপর উঠছে। এখন আল্লাদি তো একজনের বাপের মেয়ে, আল্লাদি তো একজনের ভাইয়ের মেয়ে, আরেকজনের বোনের মেয়ে, কেউ ফালাইতে পারবে না। নিজের পেট ভরানো শুধু নয়, তাদের দুজনকে এখন আল্লাদি আছে, অর্থাৎ নিজেরা খেয়ে পরে বেচবে সেটা না, আল্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্ন রাখতে হবে তাদেরকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে তাকে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপমা বেঁচে থাকলে আল্লাদি হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, কারণ বাপমা
জামাই যতই খারাপ হোক বাপ মা বুঝায়, মা হ্যাঁ জীবনে বিয়ে একটাই, জামাই যাই হোক কষ্ট করে হলেও সংসারটা কর। তো এখানে সেটাই বলছে। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, তখন মাসি পিসি তেমন কিছু বলতো না, কারণ তখন বাপ মাই সব। কিন্তু তারা তো নেই, এখন মাসি পিসির সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকে তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠাবে না, দুজন তারা পরামর্শও করেনি মাসি পিসি, কিন্তু তবুও তারা একমত আল্লাদিকে তারা পাঠাবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেই পারে না, বিশেষ করে ওই খুনিদের ঘরে কখনোই মেয়ে পাঠাবে না। খুনিদের বলতো ওই যোগুদের কাছে যাবার কথা ভাবলেই মেয়ে যেন আতঙ্কে পাশুটে হয়ে যায়, মানে ফ্যাকাশে হয়ে যায়, একেবারে বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি যে এখানে খেয়াল করে দেখো যে বাপের ঘর দুয়ারে আসছে। ওকে, আচ্ছা কোনো মেয়ে বান্ধবী নাই, বল্লভ দেব প্রিয়ম, খুব কষ্ট তাই না শোনা গো তোমার, হ্যাঁ যে তোমার কোনো মেয়ে বান্ধবী নাই। তোর বয়সে থাকতে মেয়ে বান্ধবী এটা আমি চিন্তামই না, আর তুই এখন আফসোস করো যে তোর কোনো মেয়ে বান্ধবী নেই। আরেকজন এই যে সোনার ছেলেরা দেখো, খালিদ সাইফুল্লাহ, সে আবার তার এখানে আবার স্যাড রিয়েক্ট দিছে। তারপর দেখো আরো আরো বাহ চমৎকার, দেখছো একজন আফসোস করতেছে আরেকজন তাকে সঙ্গ দিচ্ছে। মেয়ে বন্ধু বলে পৃথিবীতে কোনো জিনিস নাই, ছেলেদের জন্য মেয়ে বন্ধু বলে পৃথিবীতে কোনো জিনিস নাই, মেয়েদের জন্য ছেলে বন্ধু বলে কোনো জিনিস নাই। মেয়ে বন্ধু আসে কোথা থেকে ভাই আমি বুঝি না, মানে কিসের মেয়ে বন্ধু? ছেলের বন্ধু ছেলে হয়, ছেলের বন্ধু কেমনে মেয়ে হয়? তুমি একটা ছেলের সাথে অটোতে বসবে, একটা ছেলের সাথে সিএনজিতে বসবে, ইটস নর্মাল। একটা ছেলে একটা ছেলের সাথে বসবে সিএনজিতে। এখন একটা ছেলে একটা মেয়ের সাথে বসলে কি স্বাভাবিক ফ্রেন্ডের সম্পর্ক থাকে? থাকে? তুমি একটা মেয়ে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে যাবে, নর্মাল, খাবে, একসাথে বসবে, একসাথে জড়াই ধরবে, হাক করবে, খুব নর্মাল। এখন যদি বন্ধু ছেলের বন্ধু যদি মেয়ে হয়, মেয়ের বন্ধু যদি ছেলে হয়, তো একজনটা আরেকজন জড়াই ধরলে কিছু থাকে? তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবো। কথা কি বুঝছো? তো যেন ছেলের বন্ধু ছেলে হবে, ছেলের বন্ধু মেয়ে হয় না। এটা তুমি যতই বুঝাও, যতই তুমি লজিক খাটাও, এটা হয় না, পৃথিবীতে এটা কখনো সম্ভব না। ওকে আসো, বাইরের কমেন্ট করিও না, পরে আমি তোমাদেরকে ঠিক শিখাতে শিখাতে আমার ক্লাস চলে যাবে, বুঝছো? আচ্ছা এইবার দেখো, বাপের ঘর দুয়ার জমি জামাটুকু আল্লাদি বর্তেছে, মানে বাপের যে ঘর জমি জামা ছিল এগুলো এখন আল্লাদির নামে আছে। যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট, মানে যোগু বউ নিবে এটা খুবই স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, মানে বাপের আল্লাদির বাপের সামান্য কিছু জায়গা জমি ছিল, তারও সিকি মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবল। ওই যে তোমাদেরকে আগে বলছি যে গোকুল এই সব কিছু কি করে, দখল করে, বুঝছো? গোকুল ওই আল্লাদির বাপের জায়গা জমি দখল করে। তবুও মুফতে মানে হচ্ছে মানে কোনো পরিশ্রম ছাড়া যেটা এমনিতেই পাওয়া যায়, মুফতে যা পাওয়া যায় তারপরে যোগুর প্রবল লোক, মানে যেটা যতটুকু আছে আল্লাদির নামে ততটুকু পাওয়ার জন্যই যোগুর প্রচন্ড লোভ। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরেস নি আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, মানে এইসব ভুজুং ভাজুং কথা বলে আমাদেরকে দমিয়ে রাখার চিন্তা, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের। দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধলো, হ্যাঁ শুধলে মানে জিজ্ঞেস করলে বলবে কই না, আমি তো ওসব বলিনি কৈলেশকে, মানে তখন বলবে যে না আমি তো এসব কথা কি করি আল্লাদিকে, আমি তো কৈলেশকে এসব বলি নাই। তো এই প্রশ্নটা একটু সলভ করো তো, দেখো পারো কিনা। ফিকির শব্দের অর্থ হচ্ছে মানে চিন্তা করা, বুঝছো? ফিকির শব্দের অর্থ কোনো জিনিসের ধ্যানে মশগুল থাকা। তো কি হবে বলো তো? আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে? গোকুলের দখলে। হ্যাঁ ওকে, এরপর মাসি বলে 4 মাসে পড়লি আর কটা দিনই বা? 4 মাসে পড়লি মানে কি, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মানে আল্লাদি 4 মাসের গর্ভবতী। তো তোমরা কেউ রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস যদি পড়ো তাহলে তোমরা দেখবে, পড়ে নিও। তো সেখানে বিপ্রদাস, মধুসূদন, কুমুদিনী, তো কুমুদিনীর সাথে তার জামাইয়ের মিলে না, মধুসূদনের মিলে না, অর্থাৎ বাহিরে একজনের সাথে আরেকজনের মিলে না। বিপ্রদাসের কাছে কুমুদিনী চলে আসছে, মানে ভাইয়ের কাছে আসছে। দুজনের মনের বাহিরে কি নাই, কোনো যোগাযোগ নাই, মনের বাহিরে যোগাযোগ নাই, মানে দুজনের কোনো যোগাযোগ নাই, মনের যোগাযোগ নাই। কিন্তু বিপ্রদাসের কাছে ভাইয়ের কাছে আসার পর দেখে কুমুদিনী গর্ভবতী, অর্থাৎ বাহিরের যোগাযোগ না থাকলেও ভিতরের যোগাযোগ কমপ্লিট।
তো এখানে আমরা সেই জিনিসটাই দেখবো, যদিও আসলে মিলতেছে না, যদি আসলে কি করতেছে না, যোগুর সাথে তার সাথে মিলতেছে না, কিন্তু তবুও আল্লাহ কি অলরেডি গর্ভবতী এবং 4 মাসে। তো এখানে বলছে আর কয়টা দিনই বা, মানে আর অল্প কয়দিন পরেই বাচ্চা হয়ে যাবে। মাসি পিসির কাছেই রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, যখন মেয়েদের যখন বাচ্চা কাচ্চা হয় বা সন্তান সম্ভব হয়, তখন তারা কোথায়, বাপের বাড়িতে চলে যায়, মা খালা ফুফুদের কাছে থাকে। পিসি বলে ছেলে মুখ দেখলে পাষাণ নরম হয়, মানে যখনই বাচ্চা হয়ে যাবে, ছেলে যখন হবে তখন পাষাণ মন কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। জানিস আল্লাদি, তোর পিসে, পিসে মানে কি, পিসির স্বামী ছিল যোগুর মতো, খোকাটা কোলে আসতে কি যে হয়ে গেল সেই মানুষটা, চুপি চুপি এসে এটা খাওয়ায়, হ্যাঁ ওটা খাওয়ায়, উঠতে বলে তো উঠে, বসতে বলে তো বসে। মানে কি বুঝছো, অর্থাৎ তোর পিসিও এরকম যোগুর মতো ছিল, আমার উপর খুব অত্যাচার করতো, কিন্তু যখনই বাচ্চা হয়েছে তখনই আমাকে সে ওটা খাওয়ায়, হ্যাঁ এটা খাওয়ায়, মানে তার ভালোবাসা এখন উচ্ছে পড়তেছে। মাসি বলে তোর মেশেও ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, মানে শাওরি ননদ জল্লাদ ছিল একদম, উঠতে বসতে কি যে ছাঁচা খেয়েছি, ছাঁচা মানে কি মায়ের, ভাবলেই বুক কাঁপে। তার মানে বুঝতে পারতেছে, এই যে আমি যে আগে বলছি যে তৎকালীন সময় এটা খুব নর্মাল ছিল, দেখো আল্লাদি জামাই আল্লাদিকে মারছে, মাসিরে মারছে, এদিকে মাসি পিসি তাদের আবার মানে শ্বশুর বাড়িতে কি ছিল, সংসারে অশান্তি ছিল। এই জন্য এখনকার মেয়েরা বিয়ে করার আগেই চিন্তা করে যে বিয়ে করে কেমনে ছেলেরা আলাদা করব। এই জন্য বিয়ের আগে এখন কন্ডিশন দিয়ে দেয় যে ফ্যামিলির সাথে আমার মেয়ে থাকবে না, বাপ মা, মেয়ের বাপ মা কন্ডিশন দিয়ে দেয় যে যদি আলাদা বাসা নিয়ে থাকে তাহলে আমরা মেয়ে দিব, নাইলে দিব না, এই ফ্যামিলিতে বিয়ে করবে না। এখন বিয়ে করতে গেলে এইসব কন্ডিশন, কারণ আগে একটা সময় এগুলো অ্যাভেলেবেল ছিল। এই জন্য এখন এমন একটা সিস্টেম হয়েছে যে এখন 100 জনের ভিতরে 10টা মেয়েও শ্বশুর শাশুড়ির সাথে থাকতে রাজি না। আচ্ছা এরপর দেখো, তো এখানে বলছে যে উঠতে বসতে মাইর খেয়েছে, এখানে সেটার কথা বললো। এরপর মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে, মানে যখনই মাসির যখন মেয়ে হয়েছে তখন শাশুড়ি ননদ এত ভালো হয়ে গেছে, মনে হয় যে মাসিকে কি করবে, মাথায় তুলে রাখবে। স্বামীর ঘর করবি ডরসনি, ডর কিসের, বাড়ি ফিরে দ্বীপ যে, মানে এখানে এই জিনিসটাই বলছে যে বাচ্চা কাচ্চা হইলে যত খারাপ সিচুয়েশনই হোক, তাহলে কি হয়ে যাবো, সবকিছু ভালো হয়ে যাবে। তো এখনো কিন্তু গ্রামে এই ধরনের সিস্টেম বা সব জায়গাতে এই ধরনের সিস্টেম দেখবে যে কারো জামাইয়ের লগে বইয়ের মিলতেছে না, বাপ মা দাদিরা নানিরা এসে কানে কানে বাচ্চা নিয়ে ফেলা, হ্যাঁ মিলিয়ে দেখবি যে ঠিক হয়ে যাবো। জামাইয়ের লগে বউ মিলে না, সলিউশন বাচ্চা নিয়ে ফেলা, মানে যাই হোক বাচ্চা নিয়ে ফেলা, সংসারে মিলতেছে না বাচ্চা নিয়ে ফেলা, জামাই অনেক দূরে বাচ্চা নিয়ে, বাচ্চা নিলে সবকিছু সলভ, বুঝছো। তো এটা কিন্তু আসলেই বাস্তব। বাচ্চা নিলে তখন কিন্তু মানে বাচ্চা হওয়ার আগে তখন চিন্তা করে কি খালি বউ, কিন্তু বাচ্চা হওয়ার আগে চিন্তা করে যে সন্তানের মা। তো এটা খুব যুগান্তকারী একটা পদক্ষেপ, যদি ভবিষ্যতে কারো এই ধরনের সমস্যায় পড়ো তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে কাজে লাগিয়ে দিও, হ্যাঁ কাজে লাগবে। আচ্ছা ফাইন, এরপর দেখো বাইরে দিন কাটলেও আল্লাদি পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কাটছে, তবুও মাসি পিসির কথা সে একটু সই, শরীর নয় মনটা যেন তার কেমন করছে, যদিও তার কোনো পরিশ্রম। এরে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে রে, দাঁড়াও। শাশুড়ি মানে শাশুড়ি, ননদ মানে ননদ, এত খবর আপনি কিভাবে রাখেন? আমার জীবনে কত এক্সপিরিয়েন্স, কত অভিজ্ঞতা তুমি জানো। পড়ি বাংলা, পড়াই বাংলা, পড়ছি বাংলা ডিপার্টমেন্টে, কত শত শত উপন্যাস, কত শত শত নাটক আমি পড়ছি, এটার হিসাবই নাই, এটার কোনো হিসাবই নাই। তো কাজে আমি এসব না বুঝলে, আমি এসব না জানলে কে জানবে বলো। আচ্ছা এরপর দেখো, এরপর খেয়াল করে দেখো, নিজেকে তার ছেঁচনা নোংরা নর্দমার মতো লাগে। আল্লাদিন নিজেকে এরকম লাগতেছে, সবাই তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। মাসি পিসের আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকে তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতে তাকে কেনা যায় কিনা যাচাই করার জন্য। গায়েরও কতজন কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে, অর্থাৎ গায়ের মানুষজনও দর দিয়েছে যে মাসি টাকা দিব, ভালো টাকা দিব, আল্লাদিকে আমাদের কাছে দিয়ে দাও। মাসি পিসিকে চেনে তারা, অনেকেই চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। ওই যে বলছি লাভার বয় গোকুল, সে হাল ছাড়েনি, আল্লাদিকে তার লাগবেই, বুঝছো। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল, ঠিক আছে। এখানে মেয়ের বাড়া মানে বোঝানো হচ্ছে যে মায়ের চেয়েও বেশি, ঠিক আছে, তার এই মাসি পিসি, অর্থাৎ মায়ের চেয়েও বেশি তার মাসি পিসি। কি দুর্ভোগ তাদের জন্য, মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়া আছে, সে না হয় শ্বশুর বাড়ির লাঞ্ছনা সইত, মানে মাসি পিসিকে এত কষ্ট দেওয়া হচ্ছে, সে না হয় শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির এই নির্যাতন সহ্য করতো। যখন লাথি খেত ঈশ্বর তন্ত্রার ঘরে, তন্ত্রা মানে হচ্ছে ঘুম, মানে হালকা ঘুম আসছে এরকম শিউরে উঠে আল্লাদি, মানে আল্লাদি শিউরে উঠে, ঘুমের ভিতরে দেখবে এরকম কেঁপে উঠে, সেটা বলছে। এক পাশে মাসি আরেক পাশে পিসিকে না নিয়ে শুলে তার চলবে কি কোনোদিন, মানে এক পাশে মাসি থাকে, আরেক পাশে পিসি থাকে, আর মাঝখানে থাকে আল্লাদি।
আচ্ছা, এরপর দেখো রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাতটা বেড়ে আল্লাদিকে ডাকবে, ভাগাভাগি করে কাজ করছে, এমন সহজে হয়ে গেছে তারা বলা বলির দরকার হয় না তাদের। অর্থাৎ দুজনে এত চমৎকার ভাবে ভাগঝুক করে কাজ করতেছে যে কেউ কাউকে কোনো জিনিস বলা লাগে না, দুজন মিলে কাজ করে যেন একজন করছে। এবার ব্যঞ্জনে, ব্যঞ্জন মানে হচ্ছে রান্নায়, ব্যঞ্জনে নুন দেবার কথা বলতে হয় না পিসিকে, অর্থাৎ একটু রান্নায় একটু নুন দিয়ে দে, এটাও পিসিকে এখন আর বলা লাগে না। ঠিক সময় নুনের পাত্র এগিয়ে দেয় মাসির কাছে, বলা বলি করছে আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি করা কথাও বলতে হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলেই চটবে জামাই, পুরুষ মানুষ যতই হোক এটা আর করা উচিত না, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দে রাখবে, ঠাই নেই এই ভাব দেখাবে না মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে দিতে। স্বামী এসেছে বলে যেন আল্লাদি গদগদ হবার ভাব মানে না দেখায়। অর্থাৎ জামাই যদি আসে তাহলে তাকে আদর আপ্যায়নে রাখবে, তাকে আর কোনো ধরনের কোনো খারাপ কথা বলা হবে না। সে যেন অনুভব করছে সেই এখানকার কর্তা, সেই এখানকার সর্বে সার্বা। সর্বে সার্বা মানে হচ্ছে সবকিছু, অর্থাৎ যোগু এলে সে বুঝবে যে সে এখানকার কর্তা, সেই এই বাড়ির সব। এটাকেই তারা যোগুকে কি করবে, বুঝাবে। ওকে, এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝছো? শুনে একটা কথা, সাহিত্যটা সাহিত্যের মতো করে পড়তে হয়। এই যে একজন কমেন্ট করছে যে নেক্সট ক্লাস থেকে ইয়ারফোন লাগাই, হেডফোন লাগাইতে হবে। ভাই তুই কি ব্যাকরণের ক্লাসে, তোর কি কোনো ধরনের কোনো হেডফোন লাগানোর কথা আছে? ব্যাকরণ খুব, তোমরা ব্যাকরণে আগে 2টা ক্লাস করছো না, এখন এই ক্লাসটা যদি ব্যাকরণের মতো হয় খুব নর্মালি বুঝো ভাই। আমি যদি এখানে এসে যদি গল্পটাই যদি পড়াই দিই, তাহলে আমি পড়ানোর দরকার কি? তুমি বাসায় পড়লেই তো হয়। মানে কথাটা বুঝো নাই? এখন সাহিত্যটাকে তো সাহিত্যের মতো পড়তে হবে। এবং আমার সম্পর্কে সবচেয়ে বড় অপবাদ হচ্ছে আমার ক্লাসে ইয়ারফোন লাগানো লাগে। ভাই আমার কোন ক্লাসে ইয়ারফোন লাগে? সাহিত্য তো সাহিত্যের মতো পড়তে হবে। আমি যা পড়াই, যেভাবে বইতে আছে, যা আছে আমি তো ওই জিনিসটাই পড়াই, কিন্তু পড়াটা যাতে তোমার কাছে যাতে বোরিং না লাগে আমি সেইভাবে পড়াই। আমি পড়ানোর সময় গদ্যের যে লাইনগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলোকে বাস্তবের সাথে রিলেট করে তারপর হচ্ছে আমি পড়াই, বাস্তবের সাথে সেটা মিলাই আমি পড়াই। দ্যাটস ইট, এটাই। এখন এখানে তো ভাই এই পড়া যা আছে সেটাই। এখন আমি এই জিনিসটা বুঝাইতে পারি না যে ভাই ব্যাকরণের ক্লাস, ব্যাকরণের আগে 2টা ক্লাস করছো না, এখন এই ক্লাসটা কি ব্যাকরণ মতো হওয়া উচিত? তোমার কি মনে হয় বলো? ফার্স্ট পেপারের ক্লাস কি তেমন হওয়া উচিত? একটা গল্প, সেই গল্পটা কেন দিছে, সেই গল্পটা শিক্ষা কি, সেই গল্পটার উপর বাস্তবে প্রভাব কি, সেটা তো বুঝতে হবে। কথা কি বুঝছো? তো সেটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এই জন্য তানভীর একটু গতানুগতিক ধারার বাহিরে। ওকে ফাইন। তো এবার চলো আমরা একটু দেখি, এখানে লাভার বয় গোকুল সে একটা কাহিনী করছে, আমরা সেই কাহিনীটা পড়বো। ওকে, ভালো করে শোনো। বাংলাবাজ বইটা কেমন করে পাবো? বাংলাবাজ বই মনে আর 5-6টা বই আছে, আমাদের তানভীর স্যার পেজে নক দিও, তাহলে পাবা। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, একটু খেয়াল করে দেখো। বাইরে থেকে হাক এসে কানাই চকিদার, হাক মানে হচ্ছে ডাক, তো বাইরে থেকে কে ডাক দেয়? কানাই চকিদার ডাক দেয়। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, অর্থাৎ মাসি পিসি একজন আরেকজনের মুখের দিকে তারা কি করে? তাকায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। সারাদিন গেছে লড়ে আর লড়ে সরকার বাবুর সঙ্গে বাজারে তেলা মানে হচ্ছে খাজনা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চকিদার কানাই। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মাসি পিসি গল্পে চকিদারের নাম কি? উত্তর হচ্ছে কানাই। হাঙ্গামা না এসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমাচ্ছে, রসুই চালা মানে হচ্ছে রান্নাঘর, এটাকে অনেক অঞ্চলে রসইঘর বলে। ঝাপ এটা মানে কি? দরজা দিয়ে। মাসি পিসি বাইরে যায়। শুল্কপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজনে গতকাল, অর্থাৎ শুল্কপক্ষের যে একাদশীতে উপবাস করে, না খেয়ে থাকে, আমরা যেরকম রোজা রাখি। তো আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। দ্বাদশীর 3 দিনে জ্যোৎস্না কি থাকে? খুব উজ্জ্বল থাকে। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা মানে হচ্ছে সংবাদ বাহক এসেছে, তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। কানাই বলে কাছারি বাড়িতে যেতে হবে একবার। মাসি বলে এত রাতে? পিসি বলে মরণ নেই। অর্থাৎ বলে যে এত রাতে কেন, মানে তোমাদের কি মরণ নেই? তুমি যখন মানুষ যখন কারো উপর যখন বিরক্ত হয় তখন বলে তোর কি মরণ নাই? তো এখানে সেই জিনিসটাই বলছে। আচ্ছা এইবার আসো, খেয়াল করো, এইবার এই প্রশ্নটা সলভ করো। অনেকক্ষণ পর প্রশ্ন আসছে। লেকচার শিট পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে না, ড্রাইভ থেকে সবাই নিতে পারো। ভাই বাংলাবাজ নিউ এডিশন আসবে নাকি এই বই নিব? নিউ এডিশন দেরি আছে, নিউ এডিশন
তোমাদের অ্যাডমিশনের পরে আসবে, 24 ব্যাচের অ্যাডমিশনের পরে আসবে। আচ্ছা, রান্না সেরে খাওয়ার আয়োজন করে হাক আসে কার বলো? কানাই চকিদার। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, এরপর দেখো, কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। বাবু বলতে এখানে কাকে বোঝাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ, মানে গোকুলের সাথে। তো বুঝতে পারতেছো, গোকুল এখানে এই চক্রান্তটা করছে। কেন করছে? যে কানাই অর্থাৎ ওই মাসি পিসিকে তারা কাছারি বাড়িতে নিয়ে যাবে, আর এই দিক দিয়ে তারা আল্লাদিকে তুলে নিয়ে যাবে। যেটা একবার হবে গো দিদি ঠাকুরুনরা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে গোকুল মাসি পিসিকে কি বলে সম্বোধন করেছে? দিদি ঠাকুরুন। আবার বলছি কি? দিদি ঠাকুরুন। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, অর্থাৎ যদি না যাও তাহলে বেঁধে নিয়ে যাবে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুট মেরে বসে আছে, স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। অর্থাৎ কানাই তাদেরকে নিয়ে যাবে, আর এই 3-4 জন তারা আল্লাদিকে নিয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে কোন গাছের নিচে 3-4 জন বসে আছে? উত্তর হচ্ছে কাঁঠাল গাছ। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ওরা যে গায়ের গুন্ডা, সাধু, বৈদ্য, ওসমান, তাদের সন্দেহ নেই। বৈদের ফেটি বাঁধা, মানে কাপড় ফটি বাঁধা আর কি, বাবরি চুলওয়ালা মাথায় পাতায় ফাঁকে জ্যোৎস্না পড়ছে। অর্থাৎ পাতার ফাঁকে দেখবা যে জ্যোৎস্নার আলো পড়ে, এই আলোটা তার মাথার উপরে পড়ছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই চলো। কর্তাবাবু ডেকেছে দুজনকে। মাসি পিসি দুজনে আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, অর্থাৎ কাপড়টা ছেড়ে আসি, তুমি একটু দাঁড়াও। এই প্রশ্নটা সলভ করো। কতজন কত কিছু কমেন্ট করে বুঝো নাই? ওই যে একজন বলছে কি ওই মেয়েটা কমেন্ট করছিল, কতজন কত কিছু কমেন্ট করে। আমি কালকে আমার দিলাম যে পাঞ্জাবি নিয়ে একটা পোস্ট দিছে আমার আইডিতে। তো ভালো পোস্ট দিছি যে পাঞ্জাবি সাইজ বলছি, যাতে করে কেউ পাঞ্জাবি টাঞ্জাবি গিফট দিলে দিতে পারো। অনেকেই তো আমাকে গিফট দিতে চায়, কিন্তু আমি তো আসলে নিই না, তাই না? তো এই একটা সুযোগ দিলাম আর কি, যে তোমরাও চাইলে দিতে পারো। আমার পাঞ্জাবি সাইজ হচ্ছে কত? 42। হ্যাঁ, পাঞ্জাবি সাইজ 42। আর আমার এমনি পছন্দের হচ্ছে কি এই টাইপ আর কি, একটু অফ হোয়াইট, অ্যাশ কালার, নেভি ব্লু, ব্ল্যাক, এই ধরনের পাঞ্জাবি আমি একটু বেশি পরি। তো আমি বলছি না যে তোমাদেরকে পাঞ্জাবি দিতেই হবে, সমস্যা নাই, হাতে এখনো সময় আছে, ঈদের বাকি আরো অনেকদিন, 20 রমজান আগে দিতে চাইলে দিতে পারবা। আমি বলছি না দিতেই হবে। আমার পাঞ্জাবি সাইজটা 42 আর কি। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। না দিয়ে দিলে আমি কিছু কিছু মনে করবো না, এখানে আসলে মনে করার কি আছে? তোমরা দিলে তো নিতেই হবে। যদি আসলে আমি নিতে চাই না, তবু কি করব বলো? নিতে তো হবেই, তোমরা ভালোবেসে দিলে, তাই না? ঠিক আছে, অ্যাড্রেস আমার পেজে নক দিও। আমাদের লোক আছে বুঝছো, লোক আমাদের যে পেজ চালায় ওরা ফোন করে বলে যে ইনবক্সে যদি কেউ যদি অ্যাড্রেস দেয়, তাহলে এই নাম্বার এই অ্যাড্রেস সব দিলেই সাথে সাথে দিয়ে দিবে। 5 মিনিটের ভিতরে দেখবে অ্যাড্রেস দিয়ে দিবে কুরিয়ারের, সেখানে পাঠাই দিও। পাঠাই আমি পরে তারপর হচ্ছে আবার ছবি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, দিতে পারো। একটা পাঞ্জাবির তো দাম বেশি না। তা আমি বলছি না যে পাঞ্জাবি দিতেই হবে, বাট চাইলে তোমরা দিতে পারো আর কি। আমার তো অনেক পাঞ্জাবি, আমার আবার এত লোভ নাই, এত পাঞ্জাবি আসলে পরেই শেষ করতে পারি না। তার উপর আবার তোমরা দিলে আমার জন্য আবার চাপ হয়ে যাবে। বাট ভালোবেসে দিলে আমি নিব। দেখেছি আমি অনেকেই যে পাঞ্জাবি দেয়, দিলে ওরা আবার ভালো রেজাল্ট করে। যারা টিচারদের পাঞ্জাবি দেয় তারা ভালো রেজাল্ট করে। যাই হোক, আমি বলছি না তোমরা খারাপ রেজাল্ট করবে, বাট ভালো রেজাল্ট করার একটা সুযোগ আছে আর কি। তো এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর দিছ? ভেরি গুড। কি 3-4 জন? হ্যাঁ, ওকে ওকে ফাইন। আচ্ছা, এরপর খেয়াল করো, পিসি বলে হাত ধুয়ে আসি, মানে একজন বলে কাপড় ছেড়ে আসি, মাসি বলে কাপড় ছেড়ে আসি, পিসি বলে হাত ধুয়ে আসি। 1 ঘন্টা লাগবে, মানে একটু সময় লাগবে। তাড়াতাড়ি ফিরে এসে তারা মাসি নিয়ে আসে ভটি হাতে করে, একদম একটা ভটি হাতে করে নিয়ে আসে। পিসির হাতে দেখা যায় রামদার মতো কাটারি। এখানে খুব গুরুত্বপূর্ণ, যে অস্ত্র সেটা হচ্ছে কাটারি, বাট রামদা নিয়ে আসে না, কাটারিটা রামদার মতো। মানে কনফিউশনটা কি বুঝছো? তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে পিসি কি নিয়ে আসে, উত্তর হচ্ছে কাটারি, নট রামদা। কাটারিটা রামদার মতো, বুঝছো? মাসি বলে কানাই কর্তাকে বলো, মানে কর্তাকে মানে কি? গোকুলকে। মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়িতে যেতে লজ্জা করে। লজ্জা মানে কি? লজ্জা।
কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেয়েকে কাছারি বাড়িতে রাখতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুসে উঠে, না যদি যাও ঠাকুরুনরা, ভালোই ভালোই ধরে বেঁধে টেনে ইসড়ে নিয়ে যাব, হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা বাড়িয়ে ধরে দাঁড় কামড়ে বলে, হ্যাঁ কি বলে, বটে ধরে নিয়ে টেনে ইসড়ে নিয়ে যাবে, এসো কে এগিয়ে আসবে আসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। ওকে, আচ্ছা এরপর আমরা একটু দেখি পরবর্তীতে কি হয়। এই প্রশ্নটা একটু সলভ করো তো, দেখো পারো কিনা। বলো কাছারি বাড়ি কি? কাছারি বাড়ি হচ্ছে যেখানে সাধারণত সালিশ দরবার, হ্যাঁ মানুষজন বসে যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে, সালিশ দরবার করা হয়। সাধারণত এটা বাড়ির মানে উঠানে, বাড়ির দরজার শুরুতেই, একেবারে বাড়ি ঢুকার শুরুতেই এখনো অনেক বাড়িতে দেখবে যে এরকম একটা ঘর থাকে, একটা পুরনো ঘর থাকে। আচ্ছা এখানে বলছে পিসি ঘর থেকে কি নিয়ে আসে, এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে কি বলো? ভেরি গুড, এই যে মস্ত কাটারি। হ্যাঁ, এখানে অনেকেই আগে রামদা দেখে রামদা উত্তর করে, বাট রামদা উত্তর করলে কিন্তু ভুল হবে। আচ্ছা এরপর দেখো, পিসি বলে আয়না বজ্জা হারামজাদা, এগিয়ে আয়না কাটারির কোপে গলা, হ্যাঁ গলা কাটি দু একটার, মানে দু একটার গলা কেটে দিই। দুপা এগোয় তার দ্বিধা ভরে, মাসি পিসির মধ্যে ভয় লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছিল। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শোন কানাই, এ কিন্তু এর কি নয় মোটেই, মানে এটা কিন্তু ইয়ার কি বা এটা কিন্তু মজা নয়। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো, জখম করবো ঠিকই, অর্থাৎ আমরা হয়তো পারবো না কিন্তু কিছু তো মারতে পারবো। আচ্ছা জখম মানে কি? আঘাত করতে পারবো। পিসি বলে, মরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়, মানে গলা ছেড়ে দেয় বলতে ডাক দেয়। কাদেরকে ডাক দেয়? প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে কে ডাক দেয়? মাসি, তারপর কে ডাক দেওয়া শুরু করে? পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়। হাঁক মানে হচ্ছে ডাক। তো তারা কাকে ডাকে দেখো, ও বাবা ঠাকুরুন, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুরমা, বিপণী, বংশী। একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল যে এই যে ডাক দেয়, এই ডাকের সিকোয়েন্স থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। বুঝো ভাই কত ডিপ কোশ্চেন। তোমরা যারা বলো বাংলা প্রথম পত্র পড়া লাগে না, তারা পৃথিবীর সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় ভুলের মধ্যে আছো। বাংলা প্রথম পত্র পড়া লাগে না, সৃজনশীলের জন্য এদিক সেদিক মিলে তুমি না পড়া হয়তো উত্তর করতে পারবা, বাট ভাই বাংলা প্রথম পত্র এমসিকিউতে না পড়া এমসিকিউ দিবা, অসম্ভব। ভার্সিটি অ্যাডমিশন তো প্রশ্নই আসে না। এই যে দেখো এখানে 1 নাম্বার হচ্ছে কি বাবা ঠাকুর, 2 নাম্বার কি ঘোষমশাই, 3 নাম্বার কি জনার্দন, 4 নাম্বার কি কানুরমা, 5 নাম্বার কি বিপুনি, 6 নাম্বার কি বংশী। সিকোয়েন্সটা মনে রাখবা। এখন আগে দিল 1 নাম্বার বাবা ঠাকুর, 2 নাম্বার জনার্দন, 3 নাম্বার ঘোষমশাই। সিরিয়াল এলোমেলো করা যাবে না। কথা কি বুঝছো? এই জন্য বাংলা পড়ার জিনিস। বাংলা প্রথম পত্র যতটা না পড়ার জিনিস, এই জিনিসটা এর থেকে আরো বেশি মজা করে পড়ার জিনিস। প্রত্যেকটা জিনিস বাস্তবের সাথে সম্পর্কিত। প্রত্যেকটা জিনিসের ভিতরে কোনো না কোনো একটা মর্মার্থ আছে, সেই জিনিসটা বুঝতে হবে। বাট এই গল্পটা যখন তুমি নিজে নিজে পড়বে, আমি জানি তোমরা অনেকে হয়তো নিজে নিজে পড়ছো, বাট এই নিজে নিজে পড়া আর আমার ক্লাস করা দুটোর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এটা আজকের ক্লাসের পরে বুঝতে পারবা। অনেকেই মনে করে কি যে প্রথম পত্র গদ্য পদ্য এগুলো নিজে নিজে পড়েই পারবা, কিন্তু এই ক্লাস করার পর তুমি বুঝতে পারবা যে আসলে তুমি নিজে নিজে পড়া আর আমি তোমাকে পড়াই দেওয়া দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে। ওকে, বাট আমি বলছি না যে বাংলা প্রথম পত্রের জন্য তোমাকে কোর্স কিনতে হবে, ক্লাস করতে হবে। হ্যাঁ, এটা ছাড়াও পারবা, বাট এটা থাকলে অনেকটা ইফেক্টিভ। ওকে, আচ্ছা ওকে। এবার তারা সবাইকে কি করে? ডাক দেয়। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। এই ডাকাডাকি শুনে কানাই একেবারে দলবল নিয়ে সে চলে যায়। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। সকলেই ছুটে আসে। কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দিয়ে বাইরে না বের হয়। এই হট্টগোলের পর আর নিঝুম আরো থমথম হয়ে যায় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে, হ্যাঁ, শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে, অর্থাৎ আল্লাদিকে নিয়ে তাদের ঘুম আসে না। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি গোকুল আর দারোগার ব্যাপারটা 14 পুরুষ উদ্ধার করার সাহস পায়, যারা ছিল না মাসি পিসির। অর্থাৎ এত রাতে ডাক দিলে যে এত মানুষ বিপদে চলে আসে, এটা তারা বুঝতে পারেনি। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য, মানে কানাইদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু এত মানুষ চলে আসবে এটা তারা ভাবেনি। এত লোক আসবে এই আশা তারা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হলো। সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায়। অর্থাৎ এত মানুষ এসেছিল, এটা দেখে তারা একটা
জোর পায়। পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়িতে, দেখো পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়িতে সরিয়ে দেওয়ার সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছে। তো এখানে একজন নাম, এই সোনাদের ঘরে তারা মেয়েটাকে কুটুম বাড়িতে থেকে তারা সরিয়ে দিয়েছে, কুটুম মানে আত্মীয়র বাড়ি, এই জন্য তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এখন মাসি পিসি চিন্তা করতেছে এই গোকুল আবার তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় কিনা। খানিকটা চুপচাপ ভাবে দুজন। মাসি বলে সজাগ রইতে হবে রাতটা, অর্থাৎ সজাগ মানে জেগে থাকতে হবে। পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বল চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। অর্থাৎ যদি গোকুল যদি দলবল নিয়ে এসে যদি আগুন লাগিয়ে দেয় তাহলে এই কাঁথা কম্বল, বিঝা কাঁথা কম্বল দিয়ে আগুন কিছুটা বন্ধ করা যাবে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির ঘুম না ভাঙে, অতি সদর্পে তারা বিছানা ছেড়ে উঠে। অর্থাৎ তারা নিজ দায়িত্বে আস্তে আস্তে করে তাদের নিজেদের মতো করে তারা কি করে, বিছানা থেকে উঠে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। আল্লাদির বাপের গরু নাই, কিন্তু গরুর গামলা, গামলা হচ্ছে যেখানে তোমরা দেখবে এরকম একটা ইয়ে থাকে, গরু যেখানে খাবার দেয় সেটা, তো সেটা আছে। খরা থেকে জল ঢেলে, খরা মানে হচ্ছে কলসি, কলসি থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গড়াই চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘড়া, ঘড়া মানে কি, ঘড়া মানে হচ্ছে কলস, আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। অর্থাৎ তারা ডোবা থেকে কি করে, তারা ডোবা থেকে আরো কিছু পানি এনে রাখে। বটি আর দা রাখে হাতের কাছে। বটি আর দা কেন হাতের কাছে রাখে, যারা এই গোকুল যদি তার গুন্ডা পুন্ডা নিয়ে আসে তাহলে তাদেরকে যেন প্রোটেক্ট করা যায়, সেজন্য যুদ্ধের আয়োজন করে তৈরি হয় মাসি পিসি। এই যে আমরা দেখতে পাই মাসি পিসি গল্পের শেষ দিকে তারা কিসের আয়োজন করে, উত্তর হচ্ছে যুদ্ধের আয়োজন। এই যুদ্ধের আয়োজন বলতে বোঝানো হচ্ছে লোলুপ শ্রেণীর পুরুষদের থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার যে আয়োজন, সেটাকেই বলেছে কি, যুদ্ধের আয়োজন। ওকে ওকে, তো আমরা একটু দেখি যে কিছু প্রশ্ন দেখি। আমাকে একটু বলো তো এই গল্পটা কি বুঝতে পেরেছো? আগে এই গল্প পড়া আর আজকে আমার ক্লাসের পর দুইটার ভিতরে কি পার্থক্য, তুমি কি ধরনের পার্থক্য তুমি খেয়াল করেছো আমাকে একটু বলো। দুইটার ভিতরে কি পার্থক্য আছে না, বলো তো, বলো বাবা। চলো আমরা কিছু এমসিকিউ দেখি, কি ধরনের এমসিকিউ আমাদের এখানে আসছে। চলো, তো মাসি পিসি গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? রাজশাহী বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2017। ওকে বলো, ভেরি গুড। এটার উত্তর কি হবে বলো? পূর্বাশা, রাইট? এটার উত্তর কি হবে বলো? পূর্বাশা। হ্যাঁ, আচ্ছা এইবার আসো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 2018, বলো তো মাসি পিসি গল্পটা কোন গল্প গ্রন্থের অন্তর্গত? মাসি পিসি গল্পটা কোন গল্প গ্রন্থের অন্তর্গত? দেখছো অলরেডি 1 ঘন্টা 7 মিনিট ক্লাস নিয়ে ফেলছে, অথচ ক্লাসের শুরুতে কিন্তু আমি কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, তাই না? আমি কিন্তু অনেক ক্লান্ত ছিলাম। বাট যখনই আমি পড়া শুরু করছি তখন কিন্তু আমার ভিতরে কিন্তু আর ক্লান্তির যে ভাব সেটা কিন্তু আর নাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তোমরা কিন্তু ক্লাসটা ফিল করতেছো। আমি এটা বুঝতেছি যে তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগতেছে, এন্ড এই যে তোমাদের কাছে ভালো লাগতেছে তখন আমার ভিতরে একটা ভালো লাগা শুরু করছে, এন্ড এই ভালো লাগার কারণে আমার ভিতরে যে ক্লান্তি এটা কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে ভুলে গেছি। তো এই জন্য প্রত্যেকটা জিনিস এরকম ভাবে পড়তে হবে যাতে পড়াটা যাতে বোরিং না লাগে, পড়াটা যাতে খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। তাহলে দেখবো যে অনেক পড়বা বাট মনে হবে যে অল্প পড়ছি, তাই না? এরকম। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরিস্থিতি গল্প গ্রন্থের অন্তর্গত। হ্যাঁ, আচ্ছা এইবার চলো আমরা একটু এই প্রশ্নটা একটু দেখি। তো এখানে বলো তো এইটা এখানে বলছে যে শালতী শব্দের অর্থ কি? এখন তোমরা অনেকে এইটা, শালতী মানে কখনোই বড় নৌকা না, সরু ডোঙা মানে কি, সরু এরকম চিকন, হ্যাঁ, যে নৌকা, ডোঙা মানে হচ্ছে কি নৌকা। ওকে, সো রাইট অ্যান্সার কি হবে? ক হবে। খুনসুটি কোন গল্পে উল্লেখ আছে? ময়মনসিংহ বোর্ড 2018, ওই যে খুনসুটি রাখো তো কৈলেশ, তার মানে কি মাসি পিসি গল্পে। পাশুটে শব্দের অর্থ কি? এটা আমি বলেছি, বলো। পাশুটে মানে হচ্ছে মানে ফ্যাকাশে, ফ্যাকাশে মানে কি বিবর্ণ, তার মানে সেই হিসাব করলে এখানে দেখো তো কোনটা রাইট অ্যান্সার হয় বলো। ছাই বর্ণ বিশিষ্ট, রাইট। মাসি পিসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছে? কুমিল্লা বোর্ড 2017, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। কোন বলো? কলেরা, তাই না? ওকে, মাসি পিসি গল্পে কাঁথা ভিজিয়ে রাখে কিসের জন্য? একদম প্রত্যেকটা প্রশ্ন এখন তুমি পারবা, টু বি অনেস্ট প্রত্যেকটা প্রশ্ন এখন তুমি পারবা।
জাস্ট লেখক পরিচিতিটা আরো ভালো করে পড়ে নিও, তাহলে ওখান থেকে যে 2-1টা প্রশ্ন আসে সেগুলো পারবা, প্রত্যেকটা প্রশ্ন এখন তুমি পারবা। তাহলে মাসে কাঁথা ভিজিয়ে রাখে কেন বলতো? যুদ্ধের আয়োজন হিসেবে। আমরা দেখি যে গল্পের শেষে তারা যুদ্ধের আয়োজন করেছে। মাসে কোন গল্পে কোন রোগের মহামারী অন্তর্গত? তো এটা পারবা, এটা আমরা আগে সলভ করছি, কলেরা। আল্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলেশ জানায়, নৌকায় করে জোর খাটিয়ে মামলা করে কৈলেশ কৌশল করে, বলো তো এটা কি হবে? ভেরি গুড, এটা হচ্ছে কি, আমরা জানি যে কি, মামলা করে, রাইট। মাসে গল্পে আল্লাদির আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে বলো? এটা পারবা? রহমানের। শালতি কি কাঠের তৈরি বলো? এটা আমরা পড়েছি, এটা সলভ করো। চট্টগ্রাম বোর্ড 2016। কি হবে? ওকে ওকে, তো এটা কি, তাল বা শাল? মাসে গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো বাক্যটি প্রকাশ পেয়েছে কি? মানে তাদের জামাই যদি বজ্জাত হয়, যদি খারাপ হয়, যদি খুনেও, তবুও তাদের জামাই, তার মানে কি? এটা মানে কি বুঝাইছে? এটা মানে কি কুসংস্কার বুঝাইছে? এটা মানে কি প্রথা অনুগত্য বুঝাইছে? এটা মানে কি জামাই প্রীতি বুঝাইছে? এটা মানে কি জামাই ভীতি বুঝাইছে? কুসংস্কার তো হবেই না। জামাই প্রীতি মানে কি? জামাইকে আদর আপ্যায়ন করা। এখন জামাই প্রীতি মানে হচ্ছে তো জামাইকে আদর আপ্যায়ন করা, এখন সেটা তো আর মানে তোমার খারাপ জামাইয়ের ক্ষেত্রে না, তাই না? জামাই ভীতি মানে কি জামাইকে ভয় পায়, এরকম না। তো এই জন্য এটা রাইট অ্যান্সার হচ্ছে প্রথা অনুগত্য। প্রথা অনুগত্য মানে প্রথাকে অনুসরণ করা, মানে একটা প্রথা আছে, জামাই আসলে জামাইকেও কি করতে হয়? আদর আপ্যায়ন করতে হয়। ওকে, আচ্ছা, এখন খুনের ক্ষেত্রে কিন্তু জামাই প্রীতি প্রযোজ্য না, এটা বুঝতে হবে। স্যার এই প্রথম আপনার ক্লাস করে বিগ ফ্যান হয়ে গেলাম। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি মাসে গল্পে শেষ পর্যন্ত উজ্জ্বল্য লাভ করেছে, মানে মাসে গল্পে মাসে বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, মানে এই গল্পটা ক্লাইম্যাক্স, এই গল্পটা সার্থক কোন জায়গায় এসে হয়েছে? আল্লাদির জীবন সংগ্রাম, মাসে মধ্যকার ঐক্য, কল্যাণীর প্রতি যোগুর আকর্ষণ, এটা তো হবেই না, ডি নাম্বার তো রাইট অ্যান্সার হবেই না। এখন বুঝতেই পারতেছো এই গল্পের আসলে ক্লাইম্যাক্স যেটা, সেটা হচ্ছে কি, মাসে বুদ্ধিদীপ্ত প্রতিরোধ। কোথায় আসছে? যশোর বোর্ড 2016। মাসে বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, তারা যেভাবে এটাকে প্রোটেক্ট করেছে, তারা যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, তারা সবকিছু পানি এনে রেখেছে, কাঁথা কম্বল চুবিয়ে রেখেছে, মানুষদেরকে ডাক দিয়ে কানাইদেরকে কি করেছে, ওখান থেকে চলে যেতে বাধ্য করেছে। জগুর বন্ধুর নাম কি? ঢাকা বোর্ড 2019, একদম ক্লাসের প্রথমে আমি বলছি, বলো। স্যার আপনার ফেমাস ডায়লগটা প্লিজ দেন, তোমার কাছে যেটা বাংলা, আমার কাছে সেটা খেলনা, তাই না? সেটা বলছিলাম, আসলে এটা আমার ডায়লগ না, বাট এটা আমি একটা ক্লাসে হচ্ছে খুব একটা স্টুডেন্টের উপর, সে হচ্ছে, অনেকে তোমরা তো আসলে সেই মানে ওই শুধু একটা অংশ দেখছো, বাট ক্লাসটা কিন্তু ইয়ে ছিল, বড় ছিল। তো এই জন্য তার উপর আমি খুব মানে হতাশ হয়ে, তাই না, তার উল্টাপাল্টা প্রশ্নের কারণে তাকে তখন আমার মুখ দিয়ে কথাটা বাইরেছে, বাট এটা আমার ডায়লগ না, বাট তাকে একটা ফাফড় দিয়ে দেওয়ার জন্য এটা পরবর্তীতে এটা ভাইরাল হয়ে যায়, বাট এটা কিন্তু আমার ডায়লগ না। ওকে, এটা ফেমাস হয়ে গেছে পরে। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি যে কৈলেশ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো মাসে কাঁথা কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন? পরিষ্কার রাখার জন্য, ঘরের চাল আগুন নেবানোর জন্য, শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য, চুরি হওয়ার ভয়। বলো তো কি হবে এটার উত্তর? এটা কোথায় আসে বলো? ঢাকা বোর্ড 2019। কি হবে বলো? ওকে, এটার উত্তর হচ্ছে কি, ঘরের চালার আগুন নেভানোর জন্য। এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা কেন রাইট অ্যান্সার হলো? শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য। ভাই এটাও কিন্তু শত্রুর আক্রমণ, বুঝো ভালো করে, এটাও কি শত্রুর আক্রমণ, বাট তুমি স্পেসিফিক করে বলতে গেলে স্পেসিফিক কাজ কিন্তু এটা, সো এটাই কিন্তু রাইট অ্যান্সার। ওকে ওকে ফাইন। এরপর আসো ঢাকা বোর্ড 2019। আল্লাদিকে পাওয়ার জন্য কে মাসে পাগল করে তুলেছে? বলো তো কি হবে? আল্লাদিকে পাওয়ার জন্য কে মাসে পাগল করে তুলেছে? আল্লাদিকে পাওয়ার জন্য কে মাসে পাগল করে তুলেছে? কে? ওই যে আমাদের সেই লাভার বয় গোকুল। হ্যাঁ, ওকে,
চলো এইবার আমরা একটু সৃজনশীল দেখি যে আমাদের সৃজনশীল কি টাইপের আসে। সেখানে একটা সৃজনশীল দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। তো রমিজ মিয়া ছিল, এই রমিজ মিয়া তার 10 বছর, খেয়াল করো, রমিজ মিয়া 10 বছর আগে মারা গেলেও তার বৃদ্ধা স্ত্রী জরিনা খাতুন, তাহলে রমিজ মিয়ার বৃদ্ধা স্ত্রীকে জরিনা খাতুন, স্বামীর ভিটা ধরে আজও পড়ে আছে, নিঃসন্তান। এই পরিবার কোনো ছেলে মেয়ে না থাকায় প্রতিবেশী খালেক ও তার স্ত্রী জরিনা খাতুনকে দেখাশোনা করে। জরিনা খাতুন তার নিজের ভিটামাটি খালেককে দিয়ে যাবে এমন কথা দিয়েছে, অথচ এই জমির উপর নজর পড়েছে গ্রামের মাতুব্বর রজব আলী। তাহলে গ্রামের মাতুব্বরের উপর কি পড়ছে, তার এটা এই অন্যের জমির উপর তার নজর পড়ছে। সে জাল দলিল তৈরি করে রেখেছে, জরিনা খাতুন মারা গেলে সে এ জমি নিজের বলে দাবি করবে। এ খবর জেনে জরিনা খাতুন থানা থেকে পুলিশ নিয়ে ভূমি অফিসে গিয়ে নিজের ভিটা মাটি খালেককে লিখে দেয়। এখন তোমরা আমাকে বলো, এই যে মাতাব্বর রজব আলী, এটার সাথে মাসি পিসি গল্পের কোন ক্যারেক্টারের মিল আছে? এবং এই যে জরিনা খাতুন, তার সাথে মাসি পিসি গল্পের কার সাথে মিল আছে? আমরা যদি বলি যে মাতুব্বর রজব আলীর সাথে মিল আছে গোকুলের। কেন? কারণ গোকুল সেটা কি করছে, তার বাবা মার, আল্লাদির বাপমার জায়গা দখল করছে। যদিও এখানে সে দখল করতে পারে নাই, কিন্তু সেখানে গোকুল কিন্তু জায়গা জমি দখল করছে। আর জরিনা খাতুনের সাথে মিল আছে কার? মাসি পিসির। এখন যদি প্রশ্ন হয় কিভাবে মাসি পিসির মিল আছে, দুজনের মিল আছে, বুদ্ধিমত্তার মিল আছে। ওকে, তো 1 নাম্বার এবং 2 নাম্বার ক খ এটা যে কোনো জায়গা থেকে দিতে পারে, বাট শেষের দুইটা এটা আমাদের উদ্দীপকের সাথে সম্পর্কিত থাকবে। এখানে বলছে উদ্দীপকের রজব আলীর সঙ্গে মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় বর্ণনা করো। খুবই সিম্পল, গোকুলের সাথে মিল পাওয়া যায়, কারণ গোকুল চরিত্রকে আমরা দেখতে পাই যে মাসি পিসির বাপের, গোকুল চরিত্রকে আমরা দেখতে পাই আল্লাদির বাপের যেইটুকু জায়গা সম্পদ ছিল সেইটুকু সে দখল করেছে। এবং এখানে আমরা দেখতে পাই, এখানে যদিও মাতব্বর রজব আলী জায়গা জমি দখল করতে পারে নাই, কিন্তু অন্য জায়গা জমির প্রতি তার লোভ এবং সে জাল নকল তৈরি করেছে। ওকে, এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে জরিনা খাতুন যেন মাসি পিসির প্রতিমূর্তি। বুঝতে পারতেছে দুজনের যে প্রতিরোধ আমরা মাসি পিসি গল্পে দেখতে পাই, দুজন প্রতিরোধ গড়ে তুলেছে, দুজন মানুষকে ডাক দিয়েছে এবং মানুষদেরকে ডাক দিয়ে কানাইকে কি করেছে, কানাইকে পালিয়ে যেতে বাধ্য করেছে। গ্রামের যত লম্পট, যত লোলুপ শ্রেণীর মানুষ, লোলুপ মানে হচ্ছে যারা মানে যারা অন্য দৃষ্টিতে নারীদের দিকে তাকায়, বুঝতে পারতেছ? তো লোলুপ শ্রেণীর মানুষদের থেকে তারা আল্লাদিকে মাসি পিসি কি করেছে, সেভ করেছে। এবং সর্বশেষ মাসি পিসির বুদ্ধিদীপ্ত যে কৌশল সেটা আমরা দেখতে পাই, তারা কাঁথা কম্বল চুবিয়ে রেখেছে, হাতের কাছে দা নিয়ে রেখেছে। হ্যাঁ, তো এইখানে তাদের যে মাসি পিসির যে ইয়ে রয়েছে সেটাকে তোমাকে বর্ণনা করতে হবে। ওকে, সো আজকের ক্লাসটা কেমন হয়েছে আমাকে একটু জানিয়ে দাও। আর অবশ্যই নোট করবা, গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো নোট করবা গাইড থেকে, থেকে স্পেশালি সেকেন্ড পেপার ভালো করে নোট করবা এবং সেগুলো বন্ধু পাঠশালার গ্রুপ হচ্ছে কি করবা, আপলোড দিবা। তো ভালো থাকবা, আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা একটু জানিয়ে দাও। সুন্দর সুস্থ থাকবা, পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।